আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। আমি সাদমান হাফিজ। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রো কন্ট্রোলার কোর্সের প্রিভিয়াস সেমিস্টারে বেশ কিছু কোশ্চেন আমরা সলিউশন করার চেষ্টা করবো, এবং এই সলিউশনের কথা যদি আমি বলি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের দু একটা কোড আছে আমাদের এখানে, আমরা কয়েকটা সেমিস্টার থেকে ডেফিনেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকটা সেমিস্টার থেকে আমরা হচ্ছে কোশ্চেনগুলো কালেক্ট করছি, এবং এখানে কয়েকটা পার্ট আছে। কয়েকটা পার্ট বলতে হচ্ছে আমাদের থিওরি কিছু পার্ট আছে, ম্যাথমেটিক্যাল কিছু পার্ট আছে, এন্ড আমাদের কোডিং এর কয়েকটা পার্ট আছে। কোডিং এর সম্ভবত দুইটা বা তিনটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ সবগুলোকে সলিউশন করব। সো ফার্স্টে আমরা প্রথম কোশ্চেনটা থেকে আসতেছি, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেসিং মোড থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। সো এই ধরনের কোশ্চেন অহরহ কিন্তু সব ভার্সিটিতেই আসতেছে, যে আমাদের হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে বলে, অথবা আমাকে অফসেট অ্যাড্রেস বের করতে বলে, অথবা আমাকে হচ্ছে যে কি এটাকে লজিক্যাল অ্যাড্রেস বের করতে বলে, অথবা সেগমেন্ট অ্যাড্রেস বের করতে বলে। ওকে, সো আমরা যদি সূত্রগুলোকে একটু রিকল করার চেষ্টা করি যে কোনটা কি ছিল, তাহলে জিনিসটা আমরা আরো হয়তো ইজিলি হচ্ছে ইয়ে করতে পারবো, রিক্যাপ করতে পারবো। সো ফিজিক্যাল অ্যাড্রেস কি? ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে আমার মেমোরিতে অ্যাকচুয়ালি যে অ্যাড্রেসটা আছে। আমরা যদি 8086 মাইক্রোপ্রসেসরের কথা বলি, তাহলে আমাদের মেমোরি 8086 এর যে মেমোরি আছে, সেই মেমোরির অ্যাড্রেসিংটা হয় হচ্ছে যে আমাদের কত বিটের, সেই অ্যাড্রেসিংটা হয় 20 বিটের। আমি কি বলতেছি আবার বলি, যে আমাদের 8086 এর অ্যাড্রেস বাস হচ্ছে 20 বিটের। সো দ্যাট আমাদের মেমোরিতে আমাদের 2 টু দি পাওয়ার 20 সংখ্যক সেল আছে, এরকম 2 টু দি পাওয়ার 20 সংখ্যক আমাদের এরকম ঘর আছে। প্রত্যেকটা ঘরে আমরা কতটুকু করে ডেটা রাখতে পারি? 16 বিট করে ডেটা রাখতে পারি। প্রত্যেকটা ঘরে আমরা 16 বিট ডেটা রাখতে পারি, ফাইন, কোনো সমস্যা নেই। এবং এই 16 বিট ডেটা যেহেতু আমি বলতেছি, এবং এখানে আমরা বারবার বলতেছি 20 বিটের ডেটা লাইন আছে। 20 বিটের ডেটা লাইন থাকা মানে হচ্ছে আমাদের এইখানে প্রত্যেকটা ঘরে, আমরা যদি এটাকে হেক্সাডেসিমাল নাম্বারে প্রত্যেকটা ঘরকে রিপ্রেজেন্ট করতে চাই, কারণ সবগুলো একটা করে অ্যাড্রেস থাকবে, তাই না? এটা আমি মেমোরির কথা বলতেছি, মেমোরি সবগুলো ঘরের একটা করে অ্যাড্রেস থাকবে। সো প্রথম ঘরে একটা অ্যাড্রেস আছে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, এভাবে 20 লাখটা সেল আছে এখানে। 20 লাখ সেলের, সরি, এখানে 1 মিলিয়ন সেল আছে। 1 মিলিয়ন সেলের প্রত্যেকটাতে কি আছে? একটা করে অ্যাড্রেস আছে। এবং এই অ্যাড্রেস গুলো কত বিটের? 20 বিটের। বাট এই অ্যাড্রেস গুলো জেনারেলি আমরা 20 বিটের বললেও এটা 01 এ 20 বিট, বাট আমাদের এখানে যদি আমরা হেক্সাডেসিমালে প্রকাশ করি, যেহেতু হেক্সাডেসিমালে এটা হচ্ছে 5টা ডিজিট, 5 হেক্সাডেসিমাল ডিজিট করে এক একটা ঘরের অ্যাড্রেস। কারণ কি? কারণ হচ্ছে 20 মানে কি, 20 মানে হচ্ছে আমাদের এখানে আমরা 5 হেক্সাডেসিমাল ডিজিট মানে কি, আমরা ধরে নিচ্ছি যে একবারে লোয়েস্ট যে ডিজিটটা পসিবল সেটা হচ্ছে 00000, অর্থাৎ 5টা জিরো। তার মানে কি, প্রত্যেকটা জিরো বা প্রত্যেকটা ডিজিট এগুলা কি হেক্সাডেসিমালে আছে, তাই না? প্রত্যেকটা জিরো এখানে হেক্সাডেসিমালে আছে। সো এই হেক্সাডেসিমাল নাম্বারকে যখন আমি আবার কি করব, বাইনারিতে কনভার্ট করব, তখন প্রত্যেকটা ডিজিট আমাকে 4টা করে বাইনারি নাম্বার দিবে। সো 4 5 20, অর্থাৎ আমাদের এখানে যে 5টা করে হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে যদি আমরা প্রত্যেকটা সেলকে রিপ্রেজেন্ট করি, এটা আমাদের কি করতেছে? আলটিমেটলি 20টা করে বিটকে রিপ্রেজেন্ট করতেছে। আশা করি যে আমরা এতটুকু ক্লিয়ার হইতে পারছি। ওকে, সো মেমোরির এই 5 হেক্সাডেসিমাল বিটকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। মেমোরির যে অ্যাকচুয়াল অ্যাড্রেসটা, যেটা 20 বিটস বা 5 হেক্সাডেসিমাল ডিজিটে হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, ফাইন। তারপরে আমরা যদি বলি হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস কি, আর সেগমেন্ট অ্যাড্রেস কি? সেগমেন্ট অ্যাড্রেস। সো সেগমেন্ট অ্যাড্রেসকে আমরা জানি যে আমরা মেমোরিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। ডিটেইলস সবকিছু আগে করানো হয়েছে, যদি কারো বুঝতে অসুবিধা হয় ওখানে দেখে আসবেন। আমি আবার বলতেছি, আমরা মেমোরিকে কয়টা ভাগে ভাগ করছি? 4টা ভাগে। প্রথম ভাগের নাম ডেটা সেগমেন্ট, কোড সেগমেন্ট, তারপর হচ্ছে কি স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট। সো 4টা সেগমেন্ট আছে। সো ধরে নিচ্ছি যে আমাদের এটা হচ্ছে ডেটা সেগমেন্ট, এটা হচ্ছে আমাদের কোড সেগমেন্ট, এটা হচ্ছে আমাদের স্ট্যাক সেগমেন্ট, এটা হচ্ছে আমাদের এক্সট্রা সেগমেন্ট। সো আমরা যখন এই মাইক্রোপ্রসেসর থেকে যখন আমরা কোনো ডেটাকে রিট্রিভ করতে আসবো, রিট্রিভ করার সময় আমরা কি জানি, মাইক্রোপ্রসেসর এইখানে মেমোরিতে 20 বিটস এর অ্যাড্রেস থাকলেও মাইক্রোপ্রসেসর ভিতরে 20 বিটস এর অ্যাড্রেস রাখা পসিবল না, কারণ মাইক্রোপ্রসেসর অলওয়েজ 16 বিট অ্যাড্রেস নিয়ে কাজ করে, সে 16 বিট পর্যন্ত অ্যাড্রেসকে অ্যালাউ করে। সো আমরা যখন এখান থেকে এখানে ডেটা পাঠাচ্ছি, তখন আমাকে বলে দিতে হয় যে এক্সাক্ট কোন সেগমেন্ট থেকে আমরা ডেটাটা নিয়ে আসবো। ওকে, এক্সাক্ট কোন সেগমেন্ট থেকে ডেটাটা নিয়ে আসবো, এই জন্য আমাদের প্রত্যেকটা সেগমেন্টের সেগমেন্ট অ্যাড্রেস থাকে। ওকে, সেগমেন্ট অ্যাড্রেস আমরা বুঝলাম। অফসেট অ্যাড্রেস কি? ধরে নিচ্ছি আমাদের এই যে ডেটা সেগমেন্টের একবারে শুরুর যে অ্যাড্রেসটা, সেটা হচ্ছে 0000, ঠিক আছে? সো এরপরে আমাকে বলে দিতে হবে যে এই যে ডেটা সেগমেন্টের যে শুরুর অ্যাড্রেস বললাম, এই জায়গায় থেকে ডেটা সেগমেন্টের কত ভিতরে গেলে আমরা হচ্ছে অ্যাকচুয়াল ডেটাটা পাবো। এখানে ধরে নিচ্ছি ডেটা সেগমেন্টের আন্ডারে 5000টা সেল তাকে দেওয়া আছে। ওকে, তো আমি যদি 000 থেকে শুরু করে 5000তম সেল পর্যন্ত আমরা ধরি, তাহলে সবগুলো হচ্ছে ডেটা সেগমেন্টের আন্ডারে। তো আমরা চাচ্ছি যে 4000তম লাইনে কোন একটা কোড আমার দরকার, ঠিক আছে? 4000তম লাইনে বা 4000তম অ্যাড্রেসে কোন একটা ডেটা আছে, সেটা আমার দরকার। তো এটা আমরা বোঝানোর জন্য আমরা কি বলবো? আমরা বলবো যে সেগমেন্ট অ্যাড্রেস 000তে যাও, 00000তে যাও, এবং সেইখান থেকে 4000 লাইন ভিতরে যাও, 4000তম ভিতরে যাও। সো 4000তম ভিতরে যাও। এখন এই দুইটাকে ক্যালকুলেট করার পর একটা
একটা ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করবে, এই ফিজিক্যাল অ্যাড্রেসে আমরা সেই ডেটাটা পাবো। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস, সেগমেন্ট অ্যাড্রেস এবং লজিক্যাল অ্যাড্রেস নামক আরেকটা অ্যাড্রেস আছে, সেটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস আর সেগমেন্ট অ্যাড্রেস এবং অফসেট অ্যাড্রেসের রেশিওকে আমরা কি বলতেছি, আমরা লজিক্যাল অ্যাড্রেস বলতেছি। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। সো আমরা ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা যদি করি, ফর দ্য মেমোরি লোকেশন হুজ ফিজিক্যাল অ্যাড্রেস ইজ স্পেসিফাইড বাই 1256A H give the address। সো আমাকে এখানে কি দিয়ে আছে, আমাকে এখানে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে আছে। সো ফার্স্ট অফ অল কোশ্চেন করবেন কি দিয়ে আছে, আপনার যা যা দিয়ে আছে সেগুলোকে আগে লিস্ট করেন, তারপরে আপনি যদি সলভ করতে চান জিনিসগুলো খুব ইজিলি আপনি সলভ করতে পারবেন। সো আমরা প্রথম কোশ্চেন কি দেখলাম, আমরা দেখলাম যে হচ্ছে যে আমাদের এখানে দিয়ে আছে কি, আমাদের দিয়ে আছে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। আমরা যেটা করব, আমরা এখানে এক সাইডে লিখে নিব, ওয়েট এ মিনিট, হ্যাঁ আমরা যেটা করব এখানে ফিজিক্যাল অ্যাড্রেস আমি পিএ লিখতেছি, পিএ ইকুয়াল কত দিয়ে আছে 1256A, এইচ হচ্ছে হেক্সাডেসিমাল রিপ্রেজেন্ট করতেছে আর 1256A এটা হচ্ছে আমাদের 1256A, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। কতগুলো বিট আছে এখানে, বাইনারি হেক্সাডেসিমাল ডিজিট আছে এখানে 5টা, প্রত্যেকটা আমাদের 4টা করে বাইনারিকে রিপ্রেজেন্ট করবে, 4টা করে বাইনারি ডিজিটকে রিপ্রেজেন্ট করবে। সো ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে আছে, গিভ দ্য অ্যাড্রেস ইন সেগমেন্ট টু অফসেট, এই ফর্মে আমাকে চাইছে। সেগমেন্ট টু অফসেট অর্থাৎ লজিক্যাল অ্যাড্রেসটা চাইছে, আমি একটু আগে বললাম সেগমেন্ট কোলন অফসেট থাকা মানে হচ্ছে এটাকে আমরা লজিক্যাল অ্যাড্রেস বলি, লজিক্যাল অ্যাড্রেস চাইছে এবং আমাদের সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে দিছে, ঠিক আছে, দুইটা সেগমেন্ট অ্যাড্রেস দিছে, 1256H একটা সেগমেন্ট অ্যাড্রেস, 1240 একটা সেগমেন্ট অ্যাড্রেস। সো সেগমেন্ট অ্যাড্রেস 1 কত বলছে, সেগমেন্ট অ্যাড্রেস 1 বলছে হচ্ছে 1256, আর হচ্ছে যে আমাদের সেগমেন্ট অ্যাড্রেস 2 আমাদের কত বলছে, সেগমেন্ট অ্যাড্রেস 2 বলছে আমাদের 1240। ফাইন, কোনো সমস্যা নেই। সো আমাদের এখানে অফসেট অ্যাড্রেস বলেনি, আমাকে যেটা করতে হবে সেগমেন্ট অ্যাড্রেস 1 এবং ফিজিক্যাল অ্যাড্রেস মিলে একটা অফসেট অ্যাড্রেস বানাইতে হবে এবং সেগমেন্ট অ্যাড্রেস 2 এবং ফিজিক্যাল অ্যাড্রেস মিলে আমাকে আরেকটা অফসেট অ্যাড্রেস বানাইতে হবে, ঠিক আছে। সো আমরা যেটা জানি যে আমরা একটা সূত্র জানি, সেটা কি, পিএ বা ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল, আমরা জানি সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস। এই সূত্রের সাথে আমরা সবাই পরিচিত কম বেশি, তাই না? সো এখন এই জায়গা থেকে আমরা চাইলে কি, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে আছে, সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে আছে, ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে আছে, সেগমেন্ট অ্যাড্রেস দিয়ে আছে, আমরা চাইলে এখান থেকে অফসেট অ্যাড্রেসটা বের করে ফেলতে পারবো। তো আমরা এই সূত্র থেকে এখন হচ্ছে আমরা যদি একটু মানগুলো বসাই, পি এর সমান কত, 1256, 1256A ইকুয়াল হচ্ছে এস এ কত, এস এ হচ্ছে আমাদের এখানে এস এ 1 হবে, এটা আমরা ওয়ে 1 বের করতেছি, এস এ 1 আমাদের কত, এস এ 1 হচ্ছে 1256 ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস, 10 প্লাস অফসেট অ্যাড্রেস। ওকে ফাইন। সো এখানে যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের এখানে 1256A ইকুয়াল হচ্ছে 12560 প্লাস ওএ, তাহলে অফসেট অ্যাড্রেস ইকুয়াল আমরা কত লিখতে পারি, অফসেট অ্যাড্রেস আমরা লিখতে পারি হচ্ছে 1256A মাইনাস 12560, এইটা থেকে এটা বিয়োগ করলে আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে 000A8। তার মানে এই যে রেজাল্টটা আমরা পেলাম, এটা কি আমাদের অফসেট অ্যাড্রেস, সেটা কিসের অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস 1 এর অ্যাড্রেস। সো এখন এই যে সেগমেন্ট অ্যাড্রেস কোনটার জন্য আমরা এই অফসেট অ্যাড্রেসটা পেলাম, এটার জন্য আমরা এই অফসেট অ্যাড্রেসটা পেলাম, তাহলে এটার অ্যান্সার কিভাবে লিখবো, আমরা অ্যান্সারটা লিখবো হচ্ছে সেগমেন্ট কোলন অফসেট, অর্থাৎ সেগমেন্ট অ্যাড্রেস হচ্ছে 1256H, মাস্ট H দিতে হবে, কোলন আমাদের যে অফসেট অ্যাড্রেস আছে 000AH, আমাদের এখানে S দিতে হবে। সো এটা হচ্ছে আমাদের সেই রিকোয়ার্ড ফর্ম, যে ফর্মে আমাদের অ্যান্সার চাইছে, বা লজিক্যাল ফর্ম যদি বলে তাহলে আমরা সেম ভাবে কাজ করব। সো আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা, আমরা অফসেট অ্যাড্রেসটা বের করলাম এই কম্বিনেশনের জন্য, সো আপনারা হচ্ছে এই কম্বিনেশনের জন্য এখন বের করে নিতে পারবেন। সো আমি এটা দেখাচ্ছি না। ফাইন। সো নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে আমাদের কি বলছে, সেম টাইপের কোশ্চেন 2 এর এ, explain with calculations for move ax of si, move ax, si। সো আমি যখন অ্যাড্রেসিং মোড পড়াচ্ছিলাম তখন আমি বলছি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কে থাকে, অলওয়েজ স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে অলওয়েজ অফসেট অ্যাড্রেস থাকে। সো এটা কি, এটা হচ্ছে আমাদের সেই অফসেট অ্যাড্রেস। ওকে, এরকম যখনই দেখবো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কোন একটা রেজিস্টারের ভ্যালু মান দিয়ে আছে বা কোন একটা অ্যাড্রেস দিয়ে আছে, তখন আমরা বুঝবো যে এটা একটা অফসেট অ্যাড্রেস। ওকে ফাইন। সো এখন যদি আমরা এটাতে দেখি, মুভ x, si from where the value of ax register will come from if ds equal এটা and si equal last 3 digit of your student id, ঠিক আছে। এটা কি বলছে, ডেটা সেগমেন্টের ভ্যালু দিয়ে আছে আমাদের এখানে, আমাদের এখানে কি কি দিয়ে আছে আমরা একটু লিস্ট করি। আমাদের এখানে লেখা আছে হচ্ছে ds বা ডেটা সেগমেন্ট ইকুয়াল 4C60, এরপর আমাদের বলছে si কি, si হচ্ছে আমাদের লাস্ট 3 ডিজিট অফ ইয়ার স্টুডেন্ট আইডি। আমি ধরে নিচ্ছি আমার লাস্ট 3 ডিজিট হচ্ছে আমাদের 119, আমার স্টুডেন্ট আইডির লাস্ট 3 ডিজিট হচ্ছে 119। সো এখন স্টুডেন্ট আইডি কিসে থাকে, বাইনারিতে থাকে নাকি হেক্সাডেসিমালে থাকে নাকি অক্টালে থাকে নাকি ডেসিমালে থাকে? অবশ্যই আপনার স্টুডেন্ট আইডিটা ডেসিমাল ফর্মে লেখা থাকে, ডেসিমাল ফর্ম রিপ্রেজেন্ট করে, তাই না? সো যেহেতু এটা ডেসিমাল ফর্মে থাকে এবং আপনি জানেন যে হচ্ছে এখানে যেসব ক্যালকুলেশন হচ্ছে যে 46H0H সবকিছু হচ্ছে হেক্সাডেসিমালে। সো আপনাকে যেটা করতে হবে, আপনার আইডি লাস্ট 3 ডিজিট তো আপনি নেবেন, বাট ওইটাকে আগে ফার্স্ট অফ অল আপনাকে ওইটাকে কি করতে হবে, ওইটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করে নিতে হবে। সো 119 কে যদি আপনি হেক্সাডেসিমালে কনভার্ট করেন তাহলে আসে হচ্ছে 77 হেক্সাডেসিমাল। ফাইন। সো আপনি হচ্ছে এটা পেয়ে গেলেন। এখন আপনার কাজ হচ্ছে
in hexadecimal explain with calculations for eta from where the value of x register will come from eta SI last digit of your student ID in hexadecimal. So এইটার ক্যালকুলেশনটা আপনাকে দেখাইতে হবে যে এইখানে অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা x এর ভিতরে কোন ভ্যালুটা আসবে, from where the value, কোন ভ্যালু আসবে না, কোন লোকেশন থেকে এখানে ভ্যালু আসবে। দেখেন ভাই আমি আবার বলতেছি, ডিএস বা ডেটা সেগমেন্ট হচ্ছে আপনার কি সেগমেন্ট অ্যাড্রেস, এসএ আপনাকে দিয়ে রাখছে, ডিএস মানে কি এসএ বা সেগমেন্ট অ্যাড্রেস যেটা আপনাকে দিয়ে রাখছে। এসআই আপনি বের করলেন, আপনার লাস্টের 3 ডিজিট, আপনার আইডি লাস্টের 3 ডিজিট থেকে এসআইটা বের করলেন। সো এসআই কি, এসআই হচ্ছে আমি মাত্র বললাম স্কয়ার ব্র্যাকেটের ভিতরে যা থাকে সেটা অফসেট অ্যাড্রেস, তার মানে কি আপনার সেগমেন্ট অ্যাড্রেস দিয়েছে, অফসেট অ্যাড্রেস দিয়েছে। এখন আপনার কাছে জানতে চাইছে যে এইটার ফিজিক্যাল অ্যাড্রেস কি, এই যে দুইটা থেকে ফিজিক্যাল অ্যাড্রেস কি, মেমোরির কোন অ্যাকচুয়াল অ্যাড্রেস থেকে আমার ভ্যালুটা এক্স এর ভিতরে আসতেছে সেটা আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, ফ্রম হোয়ার দ্য ভ্যালু অফ এক্স রেজিস্টার উইল কাম, ঠিক আছে, কাম ফ্রম, কই থেকে আমাদের অ্যাকচুয়ালি আসবে। সো এটা বের করা কি ইজি না? একটু আগে যেটা দেখিয়েছি ওইটাই আপনি আবার লিখবেন, পিএ ফিজিক্যাল অ্যাড্রেস আপনি বের করতে চাচ্ছেন ইকুয়াল ডিএস ইনটু 10 প্লাস আপনার কি এসআই, ঠিক আছে, এসআই। সো এসআই কে আপনি এইভাবে লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার, ডিএস ইনটু বা ইয়া ছাড়াও লিখতে পারেন, ডিএস ইনটু 10 হচ্ছে আমাদের 4C600 প্লাস এসআই হচ্ছে আমাদের 77, দুইটা যদি আমি যোগফল করি, যোগফল কত আসে আমাদের, যোগফল আসে হচ্ছে আমাদের লেট মি সি, যোগফল আসে হচ্ছে আমাদের 4C677, 4C677 যোগ করবেন, ক্যালকুলেটরে যোগ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে আপনার কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস হবে। এবং অলওয়েজ ফিজিক্যাল অ্যাড্রেস কতগুলো ডিজিট থাকবে, 1 2 3 4 5, এবং সবসময় আমাদের অফসেট অ্যাড্রেস বা আমাদের সেগমেন্ট অ্যাড্রেসে কয়টা বিট থাকবে, 4টা, 1 2 3 4। কারণ এই অফসেট অ্যাড্রেস বা সেগমেন্ট অ্যাড্রেস এগুলো থাকে মাইক্রোপ্রসেসরের ভিতরে, এবং মাইক্রোপ্রসেসর অলওয়েজ 16 বিট নিয়ে ডিল করে। সো এখান থেকে প্রত্যেকটা যদি 4 বিট করে জেনারেট করে, 4 4 16, এটার ক্ষেত্রে 16, বাট ফিজিক্যাল অ্যাড্রেস কত বিটের হয়, 20 বিটের হয়, তার মানে কি 4 5 20। আশা করি লজিকটা আমরা ধরতে পারছি। সো এই হচ্ছে আমাদের কি 2 এর অ্যান্সার। জাস্ট এই কয়েকটা লাইন লিখলে আপনার জন্য 5 নাম্বার বসে আছে, ঠিক আছে, কোনো নাম্বার কাটার জায়গা নেই, ফাইন। এরপরে আমাদের একটা ট্রিকি ম্যাথ দিয়ে আছে, যে ম্যাথটা হচ্ছে আপনার বর্তমান সিলেবাসের, মানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কথা যদি বলি, বর্তমান মিডের যে সিলেবাস আছে সেটার সাথে এটা অ্যালাইন করে না, পার্শিয়ালি অ্যালাইন করে, পার্শিয়ালি অ্যালাইন করে না, কারণ এইটাকে সলভ করার জন্য আপনার একটা কনসেপ্টের দরকার, সেটা হচ্ছে মেমোরি ব্যাংকিং। যদি অ্যালাইন করে না, তো আমি এটা করে দেখাবো উইথ প্রপার এক্সপ্লেনেশন। সো আই থিঙ্ক হচ্ছে আপনাদের দেখাটা বেটার, দেখে যাওয়াটা বেটার। সো মেমোরি ব্যাংকিংটা অ্যাকচুয়ালি কি, মেমোরি ব্যাংকিংটা আমি হচ্ছে শুরুতেই বলছি কি, আমাদের যে মেমোরি আছে সেই মেমোরিটা হচ্ছে আমাদের 20 বিটস এর, ঠিক আছে, মেমোরি অ্যাড্রেস বাস 20 বিটস এর। তার মানে কি মেমোরির প্রত্যেকটা জায়গার যে লোকেশনের যে অ্যাড্রেসটা, সেই লোকেশনের অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে 5 বিটের, ঠিক আছে। আমি প্রথমে একবারের লোকেশন হবে 0000, 5টা 0 থাকবে, ওকে, হেক্সাডেসিমালে আমরা এইটাগুলোকে প্রকাশ করতেছি। এবং প্রত্যেকটা সেলের আমরা প্রত্যেকটা অ্যাড্রেসের এগেইনস্টে যে জায়গাটা আছে এটা কত বিটের, 16 বিটের, অর্থাৎ এই অ্যাড্রেসে গেলে আমি একটা 16 বিটের জায়গা পাবো। আমি যদি 0000001 এইচে যাই, তখন আমি আরেকটা কি পাবো, এখানে আরেকটা 16 বিটের অ্যাড্রেস পাবো। এভাবে করে করে কিন্তু আমি অ্যাড্রেসগুলো পাচ্ছি, ওকে, কোনো সমস্যা নেই। সো এইভাবে করে আপনি অ্যাড্রেস পাবেন, প্রত্যেকটা অ্যাড্রেস কতটুকু জায়গা পাচ্ছে, প্রত্যেকটা অ্যাড্রেসে আপনি আবার 16 বিট করে ডেটা রাখতে পারতেছেন। তার মানে আপনি এখানে ভাগ করেন, ঠিক আছে, ভাগ করে আমরা যেটা করতেছি, এই প্রথম অংশকে আবার হচ্ছে 8 বিট করতেছি, আবার পরের অংশকে আমরা আবার 8 বিট করতেছি। কেন? কারণ আমি যদি এখানে একটা এটা আমি আর্কিটেকচার, ঠিক আছে, 8086 এর যে আর্কিটেকচার আছে ওইখানে হালকা একটু আলোচনা করছিলাম, ওকে। সো আমি যদি এখানে একটা 8 বিটের ডেটা রাখতে চাই, তাহলে আমার কি এই পুরো একটা অ্যাড্রেসের দরকার আছে? পুরো একটা অ্যাড্রেসের কি দরকার আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে আমার পুরো একটা অ্যাড্রেসের দরকার নাই, ঠিক আছে। তাহলে কেন আমি পুরো অ্যাড্রেসটা নিব, পুরো জায়গাটা আমি কেন নিব, তাই না? সো দ্যাট আমরা যেটা করতেছি, এটাকে ভাগ করে দিচ্ছি, ভাগ করে দিয়ে আমরা নাম্বারিং গুলো করতেছি। কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে এইখানে যে সমস্যাটা হচ্ছে আমাদের, যে এইখানে ভাগ করে দেওয়ার ফলে যখন আমার 8 বিটের মানে ডেটা রাখা লাগতেছে, তখন আমি একটাতে রাখতেছি, যখন আমার 16 বিটের ডেটা রাখা লাগতেছে, তখন আমি আরেকটাতে রাখতেছি, ওকে, ক্লিয়ার, গুড। যদি এটা ক্লিয়ার হয়, তাহলে হচ্ছে আমরা সামনের কনসেপ্টে আগাই। এইখানে অ্যাকচুয়ালি কি বলা হয়েছে সেটাতে, ঠিক আছে। এখানে কি বলছি দেখি আমরা, মুভ ডিএস, AB40H, AB40H, এখানে কি কোনো হচ্ছে আমাদের স্কোয়ার ব্র্যাকেট আছে এখানে? না। এখানে কি কোনো রেজিস্টার থেকে আমি হচ্ছে যে ডেটা ডিএস এর ভিতরে স্টোর করতেছি? না। আমরা ডাইরেক্ট একটা ভ্যালু সেটা ডিএস এর ভিতরে অ্যাসাইন করতেছি। এই ধরনের অ্যাসাইনমেন্টকে আমরা কি বলতাম? এই ধরনের অ্যাসাইনমেন্টকে আমরা বলতাম হচ্ছে ইমিডিয়েট অ্যাসাইনমেন্ট বা এরকম কিছু, ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। আমরা অ্যাড্রেসিং মোডে স্টাডি করে আসছি। সো AB40H এটা কই যাচ্ছে? এটা যাচ্ছে ডিএস এ। ডিএস সমান তাহলে কি এখন AB40H। সো আপনারা হচ্ছে আউটপুট ট্রেসিং দিবে, এটা নিয়ে হচ্ছে ভয় খাচ্ছেন। এই ধরনের আউটপুট ট্রেসিং এ দিবে, আপনাকে বলবে এক্স এর ভিতরে কত স্টোর হচ্ছে সেটা। আপনি পুরো ক্যালকুলেশন করে এসে এক্স এর ভিতরে কত স্টোর হচ্ছে এটা আপনাকে বলতে হবে। সো ডিএস এর ভিতরে এখন কত আছে? AB40 আছে, কোনো সমস্যা আছে না। মুভ SI, 0B78,
এখানে কি কোনো স্কোয়ার ব্র্যাকেট আছে না, তার মানে এটা কোনো অবশ্যই কোনো অ্যাড্রেসকে মিন করতেছে না, এটা ডিরেক্ট একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এসআই রাখতে চাচ্ছি। সো এসআই এর ভিতরে আমরা কি করলাম 0b78 কে স্টোর করলাম। পরের লাইনকে যখন আমরা ইন্টারপ্রেট করব তখন আমাদের কি আসতেছে MOV AX, 2SI। ওকে, সো আমরা যখন এইটা লিখতেছি, এটা লেখার মানে কি, এটা লেখার মানে হচ্ছে এরকম মনে করেন না যে এসআই মানে হচ্ছে আমাদের এসআই এর ভিতরে যেটা আছে সেটার সাথে 2 গুণ করতেছি, এরকম কিন্তু না। কারণ আমি এটা হচ্ছে আপনাদের পরে আসছি, আমি আপনাদের এটা হচ্ছে অ্যাড্রেসিং মোডে এই জিনিসটা ক্লারিফাই করে আসছি যে 2 ইনটু এরকম থাকলে অ্যাকচুয়ালি কি হয় আমাদের। হ্যাঁ, যেমন হচ্ছে এখানে না ম্যাথে যদি আমি দেখি, ম্যাথের এই ভিডিওটা দেখে আসবেন, ওইখানে আমরা বলে দিছি এখানে যদি আমাদের 20 ইনটু বিপি থাকে, এর মানে কি বিপির ভিতরে যে ভ্যালু আছে এটাকে 20 দ্বারা গুণ করে যে ভ্যালু হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে না। এটার মানে হচ্ছে আপনার হচ্ছে মুভ AX, BP প্লাস 20, ঠিক আছে। 20 ইনটু বিপি বা 20 ইনটু বিপি লাগলো, এটা বিপি প্লাস 20 এরকম কিন্তু এটা আমাদের রিপ্রেজেন্ট করতেছে। সো আমরা সেম প্রসেস যদি এখানে হচ্ছে অবলম্বন করি, 2 ইনটু এসআই মানে হচ্ছে অ্যাকচুয়ালি যেটা মুভ AX, SI প্লাস 2। ওকে, SI প্লাস 2, SI এর ভ্যালু কত 0b78, 0b78, এটার সাথে যদি আপনি 2 যোগ করেন আপনার রেজাল্ট আসবে কি, আপনার রেজাল্ট আসবে হচ্ছে 8 প্লাস 2 হচ্ছে কত হয়ে যায় 10 হয়ে যায়, এবং হেক্সাডেসিমালে 10 মানে কি, হেক্সাডেসিমালে 10 মানে হচ্ছে A, এবং 7 7ই থাকবে, B থাকবে, 0 0 থাকবে। এখানে কি কোনো সমস্যা আছে? অ্যান্সার হচ্ছে না, এখানে আমাদের কোনো সমস্যা নাই। সো এখানে যদি আমাদের সমস্যা না থাকে তাহলে আমরা সামনের যে ইয়েটা আছে এটাকে একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করি। আমাদের এখানে কি আছে, আবার আমাদের মুভ AX, 5H আছে। ওকে, সো এই যে 2SI, এটা দ্বারা আমরা কি বুঝলাম, এইখান থেকে কি আমাদের এই মাত্র যে অ্যাড্রেসটা বের করলাম সেই অ্যাড্রেসে যে ভ্যালু আছে সেটা নিয়ে আসবে না, কারণ এই যে অ্যাড্রেসটা বের করছে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অফসেট অ্যাড্রেস 2SI, এটা কি অফসেট অ্যাড্রেস। এই যে SI প্লাস 2, এই পুরাটার মান কত হয়ে গেল, এই পুরাটার মান হয়ে গেল 0b7a। এখন আপনাকে কি করতে হবে, এই যে 0b7a যে মেমোরি অ্যাড্রেসটা আছে, যে অফসেট অ্যাড্রেস আছে, সেই অফসেট অ্যাড্রেসের এগেইনস্টে আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে যে অ্যাকচুয়াল ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করতে হবে। দেন আপনি সেই ফিজিক্যাল অ্যাড্রেস, এই যে মেমোরি রিপ্রেজেন্টেশন দিয়ে আছে, সেই ফিজিক্যাল অ্যাড্রেসে যাবেন, ডেটা নিয়ে এখানে আসবেন। ওকে, গুড। সো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এখানে আবার কি, আপনাকে আবার ওই সূত্র সাহায্য নিতে হচ্ছে, PA ইকুয়াল আপনার হচ্ছে সেগমেন্ট অ্যাড্রেস ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস। এই সূত্র যদি আপনি খাটান, সেগমেন্ট অ্যাড্রেস কত আপনারা এখানে বলে দিছি, সেগমেন্ট অ্যাড্রেস কি ডেটা সেগমেন্ট, তাই না, ডেটা সেগমেন্ট থেকে আপনি নিয়ে আসতেছেন। সেগমেন্ট অ্যাড্রেস কত হয় AB40, ঠিক আছে, সেগমেন্ট অ্যাড্রেস AB40 ইনটু 10 প্লাস অফসেট অ্যাড্রেস। ওকে, AB40 এটা হচ্ছে মান আসবে AB400 প্লাস অফসেট অ্যাড্রেস কত OB7A, OB7A। এই দুটাকে যদি আপনি যোগ করেন, যোগফলটা আপনার কত আসবে একটু দেখি আমরা। OB7 এর সাথে যদি আমরা যোগ করি, যোগফল আসবে হচ্ছে ABF7A। ওকে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করে নেবেন, ABF7A। ফাইন, সো আপনারা হচ্ছে যোগফলটা এখানে পেয়ে গেলেন। এখন এইটা কত বিটের, এটা হচ্ছে আমাদের 1 2 3 4 5, 5টা হেক্সাডেসিমাল ডিজিটের। সো 5টা হেক্সাডেসিমাল তাহলে কি করে, 5টা হেক্সাডেসিমাল ইনটু 4 বিট, প্রত্যেকটা 4 বিট করে, তার মানে কি 20 বিট ডেটা, এখানে 20 বিট অ্যাড্রেসকে এখানে রিপ্রেজেন্ট করতেছে। সো এই পুরো জায়গাটাকে রিপ্লেস করে আমাদের কত আসতেছে, পুরো জায়গাকে রিপ্লেস করে আমাদের ABF7A এই অ্যাড্রেসটা আসতেছে। সো আপনার মেমরি যেটা করবে, আপনার যে ডেটা বাস আছে বা অ্যাড্রেস বাস দুইটা মিলে যেটা করবে, আপনার মেমরির এই যে মেমরির ABF7A এই জায়গা থেকে ডেটাটা নিয়ে আসবে। সো এইখানে আপনার একটা কনফিউশন হবে, সেটা হচ্ছে ABF7A। হ্যাঁ, সো ABF7A এটা কতবার এখানে জায়গা আছে, A2 আছে। আপনারা ভাববেন যে এখানে A2 এসে AX এর ভিতরে যাবে, বাট কনসেপ্টটা কিন্তু এরকম না। আগে বলছে এখানে কনসেপ্টটা আলাদা। এখানে আমাদের একটা লিটল ইন্ডিয়ান রুল আছে, ঠিক আছে। ইন্ডিয়ান মানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ান, এই ইন্ডিয়ান না, এটা হচ্ছে অন্য ইন্ডিয়ান, ঠিক আছে। ওকে, সো লিটল ইন্ডিয়ান রুল। সো যখন আমরা বলতেছি যে আমাদের প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস আমাদের 16 বিট ডেটা আমাদের স্টোর করার জন্য ক্যাপাবল, কি বলতেছি, আমাদের প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস 16 বিট ডেটাকে স্টোর করার জন্য ক্যাপাবল। সো যখন আমরা এই কথা বলতেছি তখন একটা কোশ্চেন আসে, ঠিক আছে, যে আমার যদি 8 বিট ডেটাকে স্টোর করা লাগে, ইন দিস কেসও যদি আমরা এই 16 বিট ডেটাকে ইউজ করতে যাই, তাহলে আমার বাকি 8 বিট কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই না। সো ওই চিন্তা থেকে আমরা যেটা করলাম সেটা হচ্ছে 8086 এর যে ইয়েটা ছিল, মেমোরিটা ছিল, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, ঠিক আছে। এই যে এরকম দুইটা ভাগে ভাগ করলাম, বললাম যে তোমার টোটাল 16 বিট ছিল, টোটাল 16 বিট তোমার এখন দরকার নাই, তুমি যেটা করো সেটা হচ্ছে 16 বিটকে তুমি 8 বিট এবং 8 বিট পোরশনে ভাগ করো, ঠিক আছে। যেমনটা আমরা কিসে করছিলাম, আমরা দেখছিলাম না AX ইকুয়াল AH প্লাস AL, অর্থাৎ
এইচ হচ্ছে 8 বিট, এই এল হচ্ছে 8 বিট, দুইটাকে মিলে এক্স হচ্ছে 16 বিট। আপনি যদি 8 বিটের ডেটা নেন তাহলে এইচ এ রাখবেন অথবা এল এ রাখবেন। যদি আপনি 16 বিটের ডেটা নেন তখন আপনি এক্স কে সিলেক্ট করবেন। ক্লিয়ার? গুড। সো এটাই যদি হয় তখন, যদি এটাই হয় তখন আপনার যেটা হচ্ছে, আপনি যদি একটা ধরে নেন হচ্ছে 70, ঠিক আছে, এটা কত বিটের? এটা হচ্ছে আপনার 8 বিটের নাম্বার। 7 থেকে 70H যদি আমরা চিন্তা করি, 7 থেকে আপনার কতগুলো বিট আসবে? 4টা, 0 থেকে আসবে 4টা, অর্থাৎ 8টা বাইনারি ডিজিট দিয়ে হয়ে যাচ্ছে। তার মানে কি 70 কে স্টোর করার জন্য আপনার 8 বিট জায়গা হলেই হয়ে যাচ্ছে। বাট আগের যে নিয়মটা আমরা এতদিন দেখে আসছি, এখানে আমাদের 16 বিট ডেটা দিচ্ছিল, অর্থাৎ 8 বিট ডেটা ওইখান থেকে লস্ট হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাচ্ছিল। সো যেন নষ্ট না হয় এই জন্য আমরা কি করলাম, আমরা প্রত্যেকটা স্পেসকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করলাম। ঠিক আছে, প্রত্যেকটা এই যে এতদিন তো হচ্ছে আমরা এই যে মাঝখানে যে লাইনটা এখানে দাগেছি এটা দিয়ে নাই, কারণ তখন হচ্ছে 16 বিট ছিল। সো এই সমস্যা অ্যারাইজ যখন হয়েছে তখন আমরা মাঝখানে স্পেসটা দিয়ে ভাগ করলাম, বললাম যে ভাই এটাকে আমি হায়ার এবং লোয়ার দুইটা ব্যাংকে ভাগ করে দিচ্ছি। ওকে, হায়ার এবং লোয়ার দুইটা ব্যাংকে ভাগ করে দিচ্ছি। তো যখন হায়ার এবং লোয়ার দুইটা ব্যাংকে ভাগ করে দিচ্ছি, প্রত্যেকটা ভাগ আমাদের কত বিট করে জায়গা নিচ্ছে? 8 বিট করে জায়গা নিচ্ছে। এখানে কি কোনো সমস্যা আছে? আচ্ছা, হচ্ছে না। এখানে যদি সমস্যা না থাকে তাহলে আমরা এখানে ইজিলি 70 কে স্টোর করতে পারবো। আমরা হয় হায়ার ব্যাংক অথবা লোয়ার ব্যাংক, এটা আলাদা কনসেপ্ট, ওইদিকে আমরা যাচ্ছি না, যে কোনো একটা জায়গায় ধরে নিলাম আমরা স্টোর করবো। ওকে, গুড। বাট সমস্যাটা হচ্ছে যে যদি আপনি 70 স্টোর করেন তাহলে আপনি স্টোর করতে পারতেছেন, বাট আপনি যদি এরকম একটা নাম্বার 70AB, ওকে, এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার 70AB, এটা হচ্ছে একটা 16 বিট ডেটা। সো এই 16 বিট ডেটাকে যদি আপনি স্টোর করতে চান তখন আপনি কি করবেন? 70AB, এবি কি আর 70 কি? আপনি এই 70AB, এখানে টোটাল হচ্ছে 16 বিট। 16 বিটের প্রথম যে রাইট আপনার যে লেফট সাইডে, অর্থাৎ লেফট আপনার যে এমএসবি আছে, মোস্ট সিগনিফিকেন্ট বিট, প্রথম যে 8টা বিট আছে, অর্থাৎ 70 এর জন্য যে 8 বিট থাকবে এগুলাকে আপনি কি বলতেছেন? এমএসবি বলতেছেন, এবং এবি কে আপনি বলতেছেন এলএসবি। ঠিক আছে, এলএসবি। আপনার টোটাল জায়গা লাগবে কতগুলো? টোটাল জায়গা লাগবে 16 বিট। বাট আপনাকে আমি 8 বিট এবং 8 বিট ব্যাংকে ভাগ করে দিয়েছি টোটাল মেমোরিকে। তখন আপনার যেটা হবে, লোয়ার যে বিটগুলো আছে, এলএসবি যে বিটগুলো আছে, এই এবিটা স্টোর হবে হচ্ছে আমাদের লোয়ার ব্যাংকে, এবিটা স্টোর হবে হচ্ছে আমাদের লোয়ার ব্যাংকে। তার মানে এখানে স্টোর হবে কত? এই মেমোরি অ্যাড্রেস স্টোর হবে এবি, এবং এই মেমোরি অ্যাড্রেস স্টোর হবে কত? এই মেমোরি অ্যাড্রেস স্টোর হবে হচ্ছে 70। ওকে, দেখেন এখানে আপনার হচ্ছে যে অ্যাড্রেসিং, সেই অ্যাড্রেসিংটাও কিন্তু একটু ইন্টারেস্টিংলি করা আছে। ঠিক আছে, এরকম না যে হায়ার ব্যাংকের অ্যাড্রেসিং করা হয়েছে 0001, 0002, 0003, এভাবে সিকোয়েন্সিয়ালি কিন্তু করা হয়নি। দেখেন লোয়ার ব্যাংকের অ্যাড্রেস করা হয়েছে 000, এখানে 0 আছে, তারপরে এখানে কত আছে? 1 আছে। আবার যখন হচ্ছে পরের অ্যাড্রেসটা কিন্তু আবার লোয়ার ব্যাংকে আছে 2, 3, 4, 5, 6, 7, এভাবে কিন্তু গেছে। অর্থাৎ আপনার যখন এরকম একটা নাম্বার আসতেছে যেটা 16 বিট রিকোয়ার করতেছে, এই ধরনের নাম্বারকে আমরা কি করতেছি? আমরা হচ্ছে এলএসবি এবং এমএসবি দুইটা ভাগে ভাগ করতেছি। এলএসবি অলওয়েজ, লিটল ইন্ডিয়ান রুল অনুযায়ী এলএসবি অলওয়েজ লোয়ার ব্যাংকে যাবে। ওকে, এলএসবি লোয়ার ব্যাংকে যাবে এবং এমএসবি তখন হায়ার ব্যাংকে যাবে। ওকে, এলএসবি এবং এমএসবি দুইটা আমাদের এখানে বুঝলাম। তাহলে দুইটা মিলে তখন আমাদের কি করতেছে? দুইটা মিলে তখন আমাদের 70AB কে স্টোর করতেছে। বাট আমি যদি শুধুমাত্র এবি কে স্টোর করতে চাইতাম তখন আমাদের কিন্তু যে কোনো একটা জায়গাতে আমরা স্টোর করে দিতাম, কোনো সমস্যা ছিল না। ওকে, এইটাই যদি আমাদের কনসেপ্ট হয় তাহলে আমরা এখানে ব্যাক করি যে এত কথা বলার কারণ কি। দেখেন, আপনি এক্স এর ভিতরে আপনি একটা ভ্যালুকে নিয়ে আসতে চাচ্ছেন, কার ভিতরে? এক্স এর ভিতরে। ওকে, ক্লিয়ারলি শুনেন, আপনি চাচ্ছেন এক্স এর ভিতরে কোনো ভ্যালুকে নিয়ে আসতে চাচ্ছেন, এবং আমি হচ্ছে কি বললাম, এক্স সমান কত বিট? এক্স সমান হচ্ছে আমরা কি করতে পারি? এ এল প্লাস এ এইচ, সরি, এ এইচ প্লাস এ এল। হ্যাঁ, সো আপনারা যারা হচ্ছে ইন্টারনাল আর্কিটেকচারের ভিডিও দেখেন নাই দেখে আসবেন, আদারওয়াইজ এটা বুঝবেন না। এরপরেরও একটা ভিডিওতে আমি এটা আরো ভালো মতো ক্লিয়ার করছি, সম্ভবত মেমোরি অ্যাড্রেসিং এর ওইটাতে। এ এইচ প্লাস এল, এখানে যেটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে সেম কথা, এক্স একটা ফুল রেজিস্টার। এক্স কে যদি আমরা দেখি, এরকম হচ্ছে আমাদের মেমোরির ওই যে আমাদের যে এক্সিকিউশন ইউনিট আছে, ওইখানে হচ্ছে 4টা এরকম ঘর আছে। প্রথমটার নাম এ, তারপরে নাম বি, সি, ডি। ax bx cx dx, পুরো জায়গাগুলোকে, পুরো ঘরটাকে আমরা বলি x bx cx dx। সো আমাদের সবসময় হচ্ছে 16 বিট ডেটা রাখা লাগে না, এই জন্য আমরা কি করলাম? দুইটাকে আবার হায়ার লোয়ার ভাগে ভাগ করলাম। ah, এগুলাকে বলি হায়ার লোয়ার, হায়ার বিট, এগুলাকে বলি আমরা হচ্ছে লোয়ার বিট। ঠিক আছে, এরকম ভাবে আমরা একটু মনে রাখলাম। তার মানে ah al bh bl ch cl dh dl। ওকে, বাট আমরা এখানে ax কে কল করছি, তার মানে আমরা মেমোরি থেকে কত বিট জায়গা চাচ্ছি, কত বিটের অ্যাড্রেস আমি এক্সপেক্ট করতেছি, আমার কাছে কত বিট ডেটা আসবে। ওকে, দিস ইজ দ্য কোশ্চেন। ax এর সাইজ কত? ax এর সাইজ হচ্ছে 16 বিট। সো যখন আমি রিকোয়েস্ট করতেছি এই ডেটাটা ফেচ হওয়ার সময়, সে এইখানে আসলো, এই মেমোরি অ্যাড্রেসে আসার পরে সে এইখান থেকে যদি শুধুমাত্র এই a to h কে নিয়ে যায়, a to h মানে কি? দুইটা ডিজিট মানে কি? দুইটা ডিজিট মানে হচ্ছে 8 বিট। সে 8 বিট ডেটাকে নিয়ে যাচ্ছে, এবং 8 বিট ডেটাকে নিয়ে গেলে কি ax এর কোনো দরকার ছিল? ax এর কোনো দরকার ছিল না। যদি আমি এখানে এরকম লিখতাম, মুভ a l, 2 si,
ইন দিস কেস এটাকে যদি আমরা হচ্ছে ডিকোড করে বা এটাকে ভাঙায় যে অ্যাড্রেসে গেলাম, সেই অ্যাড্রেসে যে ডেটাটা ছিল আমাদের 8 বিটের, সেটা নিয়ে এসে এএল এ রাখতাম, আমার কোনো সমস্যা ছিল না, কারণ এএল এর সাইজ কত, এএল এর সাইজ হচ্ছে 8 বিট, সে 8 বিট ডেটাকে স্টোর করতে পারবে। সো দ্যাট আমরা ধরতেছি এটা আমাদের লজিক্যাল ছিল, আমরা নিয়ে আসতাম। বাট এখানে আমরা বলছি 2SI এ যাও, যে এখানকার যে ডেটাটা আছে সেটাকে নিয়ে আসো, বাট এখানে যে ডেটাটা আছে সেই ডেটাটা আমাদের কত বিটের, সেটা হচ্ছে আমাদের 8 বিটের। সো এই শুধুমাত্র এই 8 বিটকে নিয়ে আসলে হবে না, কারণ আমরা যে এখানে রাখতে চাচ্ছি সেটা AX অর্থাৎ 16 বিটকে রিকোয়ার করতেছে। সো দ্যাট আমরা তখন কি করব, এইটার পরের যে বিট আছে AB, ঠিক আছে, ABF, দেখেন ABF 7 এতটুকু সেম, ABF 7 এতটুকু সেম। সো A অর্থাৎ 10 এর পরে 11 নম্বর যে বিট আছে, এই দুইটা বিটের ডেটা তখন চলে আসবে, ঠিক আছে, এই দুইটা বিটের ডেটা তখন চলে আসবে। ওকে ফাইন, এইটাকে আমি এখানে আবার একটা কনসেপ্ট দিয়ে বোঝাচ্ছি। AB আমাদের রেজাল্টটা কি, ABF7A, ABF7A, ফাইন। সো আপনার মেমরি কই যাচ্ছে, ABF7A তে যাচ্ছে। এখন বলেন তো, এই যে দুইটা ব্যাংকের মধ্যে ABF7A এই ব্যাংকের অংশ নাকি এই ব্যাংকের অংশ? একটু ভালো মতো ভিজুয়ালাইজ করেন। A মানে কি, A মানে হচ্ছে 10 অর্থাৎ ইভেন নাম্বার, B মানে কি 11 অর্থাৎ অড নাম্বার। বাট আপনি লোয়ার ব্যাংকে দেখেন সবগুলো শেষ হয়েছে কি ইভেন নাম্বার দ্বারা, 4 6 8 10 11 10 12 এভাবে। সো ABF7A এটা যাবে হচ্ছে A বিটে, লোয়ার ব্যাংকে যাবে ABF7A, আর ABF7B যাবে হচ্ছে এখানে ABF7B। সো আমি হচ্ছে চাচ্ছি এরকম একটা ইনস্ট্রাকশন লিখছি, মুভ AX, to BI বা SI। সো এটা দ্বারা আমার হচ্ছে 2SI এর যে অ্যাড্রেসটা সেটা এটা ডিকোড হয়েছে। সো আমার মেমরি যে আমার মাইক্রোপ্রসেসর যেটা করবে সে এই অ্যাড্রেসে যাবে, যে শুধুমাত্র যদি আমরা এখানে AL লিখতাম তাহলে এই অ্যাড্রেসে যে ডেটা ছিল সেটা এখানে নিয়ে আসতো। আর যেহেতু আমরা X লিখছি তার মানে আমরা বুঝাচ্ছি যে আমার এইখানকার অ্যাড্রেসের যে ডেটা আছে এবং এটার এগেইনস্টে এটার প্যারালালে যে ডেটাটা আছে, ঠিক আছে, এটার সাথে অ্যালাইন করা যে ডেটাটা আছে এই ডেটাটাকেও তুমি নিয়ে আসো। এরপরে কি বি আছে, সো এই দুইটা ডেটাকে তখন সে ফেচ করে নিয়ে আসবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। ওকে, সো যেহেতু দুইটা নিয়ে আসবে, এখন এই দুইটার মধ্যে কোনটা আগে আসবে, 12 আগে আসবে, এই ডেটাটা কি এরকম ভাবে আসবে 12 A2 হবে নাকি A2 12 হবে, এটাও একটা কোশ্চেন, ঠিক আছে, 12 A2 হবে নাকি B তে আছে 12 অর্থাৎ এখানে আছে হচ্ছে 12 আর এখানে আছে হচ্ছে A2। ওকে, সো দেখেন আপনার যখন আমি বললাম 70 AB, এটাকে যদি আমরা হচ্ছে কি করি এখানে LSB MSB হিসেবে ভাগ করি, লোয়ার বিটটা কই যাচ্ছিল এখানে আসতেছিল, তাই না, লোয়ার বিট অলওয়েজ হচ্ছে আমাদের কি লোয়ার ব্যাংকে যাবে। সো লোয়ার ব্যাংকে যদি যায় তার মানে কি এই যে 12 আর A2 এই দুইটার মধ্যে A2 টা আমাদের কি হবে, আমাদের যে চার ডিজিটের যে সংখ্যাটা বানাচ্ছে সেই 4 ডিজিটের সংখ্যায় A2 এর অবস্থান কই হবে, A2 এর অবস্থান হবে হচ্ছে আমাদের LSB পার্টে, লেস সিগনিফিকেন্ট পার্টে, এবং এই 12 এর স্থান কত হবে আমাদের রাইট সাইড অর্থাৎ মোস্ট সিগনিফিকেন্ট পার্টে, অর্থাৎ আমাদের এখান থেকে যে নাম্বারটা ডিকোড হচ্ছে সেটা A2 না হয়ে 12 A2, এই নাম্বারটা আমরা কি করতেছি, আমরা হচ্ছে ফেচ করে নিয়ে এসে রাখতেছি কার ভিতরে, AX এর ভিতরে। যদি আমরা এখানে শুধুমাত্র AL লিখতাম তার মানে আমরা হচ্ছে A2 কে নিয়ে এসে এখানে রাখতাম। ওকে, ক্লিয়ার কিনা? যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমরা পরের লাইনে আসি, add AX, 5H, add AX, 5H। What does that mean? AX এর ভিতরে যে ভ্যালু আছে সেটার সাথে 5 যোগ করে AX এর ভিতরে রাখো, AX এর ভিতরে যে ভ্যালু আছে সেটার সাথে 5 যোগ করে আবার সেই যোগফলটা AX এর ভিতরে রাখো। ওকে ফাইন, সো আমরা যেটা করব AX এর ভিতরে কোন ভ্যালুটা আমরা নিয়ে আসলাম 12A2, এটার সাথে আমরা হচ্ছে 5 যোগ করব, যোগ করে আমাদের যোগফল কত আসবে, আমরা যদি যোগফল করি, আমরা যোগফল লিখি নাই, হোয়াটএভার। সো আমরা হচ্ছে এখানে 1 পাবো, এখানে 2 পাবো, এখানে A পাবো, 5 আর 2 হচ্ছে আমাদের 7 হবে। সো 1 2 A7, এই যে ডেটাটা এই ডেটাটা আমরা হচ্ছে কই রাখতেছি, আবার আমরা লিখছি এখানে, দেখি আমরা 1 2 A7, তাহলে আমরা কি লিখলাম X এবং 5S কে যোগ করে আমাদের রেজাল্ট আসলো 1 2 A7। সো এই 1 2 A7 ডেটাটাকে আমরা আবার AX এর ভিতরে রাখতেছি। সো এবার আপনি এই কোশ্চেন আসেন, ফর দ্য কোড অ্যাবভ ডিটারমাইন দ্য ফাইনাল ভ্যালু অফ AX। সো আপনি কি করতেছেন, AX এর ভ্যালু এখানে লিখতেছেন কত, 1 2 A7। আশা করি আমি জিনিসটা ক্লিয়ার করতে পারছি। 1 2 A7 কিভাবে আসলো, সো এইটা হচ্ছে আউটপুট ট্রেসিং, আপনাকে কোড বাই কোড ইমপ্লিমেন্ট করে আপনাকে ডিকোড করে আপনাকে বের করতে হবে যে আউটপুটে কি আসবে। সো এটা হচ্ছে আউটপুট ট্রেসিং। এই ধরনের আউটপুট ট্রেসিং আসার সম্ভাবনা কম, কারণ মেমরি ব্যাংকিং সিলেবাসের ইনক্লুডেড না, এটা এক্সক্লুডেড। সো এরকম না এসে আপনার যদি এখানে AL আসে তখন আপনি আবার বললেন না যে লুপ এন্ড লজিকের এক ভাই বলছে যে হচ্ছে এরকম আসবে না। ওকে, বাট এটা দেখা জরুরি। ওকে ফাইন, মুভ AL এটা দেখলেন, ফাইন। এরপরে যদি আমরা যাই, মুভ AL বললে কিন্তু আমাদের এই জায়গার যে ডেটাটা আছে সেই ডেটাই কিন্তু আসবে, বাট মুভ AX বললে তখন আমরা এই ডাটাটাকে পয়েন্ট করলেও আমরা বুঝাচ্ছি যে আমার 16 বিট লাগবে। AX মানে কি, সে 16 বিট ডেটা ধরতে পারবে রেজিস্টার এরকম, ঠিক আছে, তখন সে কি করবে, এটা এবং তার উপরের ডেটা ইমিডিয়েট ডেটা A এবং B এই দুইটাকে সে একসাথে নিয়ে আসবে। ওকে ফাইন, গুড। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা পরেরটাতে যাই, সাব AL, BL এগুলো কি দেখানোর দরকার আছে? এটা দেখানোর দরকার নাই, আই থিঙ্ক এই দুইটার সাবট্রাকশনটা আপনারা করে নেবেন। নেগ এক্স এটা একটু দেখাবো আমি, নেগ AX, গুড।
এখন x এর ভিতরে কত, x সমান আমরা আবার ধরে নিচ্ছি 4টা 0, x এর ভিতরে কি আছে 0 0 0 h, ফাইন, এটাতে কোনো সমস্যা নেই। তো আমরা কি বলছি, যখন আমরা নেগেটিভ অফ সামথিং করব অর্থাৎ নেগেশন করব, নেগেশন করার সময় আমাদের এটা করতে হবে, এইটার টুস কমপ্লিমেন্ট বের করব, যে ভ্যালুটা আছে এটা টুস কমপ্লিমেন্ট বের করব, এবং এটা টুস কমপ্লিমেন্ট বের করলে আমাদের কত আসবে, এটা টুস কমপ্লিমেন্ট হচ্ছে 0 0 0 0ই থাকবে। ওকে, সো এটার রেজাল্ট কি হবে, এটার রেজাল্ট হবে 0 0 0 0। টুস কমপ্লিমেন্ট কিভাবে করলাম, ধরে নিচ্ছি আমাদের এখানে 0 0 1 0 1 0 আছে, আবার একটা 0 ধরে নিচ্ছি, এটা আমাকে টুস কমপ্লিমেন্ট করতে বললে শর্টকাটে আমরা যেটা করতে পারি, যতক্ষণ না আমরা একটা 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা যা আছে লিখবো, 0 আছে 0 লিখবো, 0 আছে 0 লিখবো, যতক্ষণ না আমরা প্রথম 1 পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজটা করলাম। প্রথম 1 পাওয়ার পরে আমরা সেম কাজটাই করতেছি, অর্থাৎ প্রথম 1 পর্যন্ত যা আছে সবকিছু লিখলাম, এরপরে যা থাকবে সবগুলোকে আমরা কি করবো, 1 কমপ্লিমেন্ট করবো। তার মানে 0 এর 1 কমপ্লিমেন্ট হচ্ছে 1, 1 এর 1 কমপ্লিমেন্ট হচ্ছে 0, 0 এর 1 কমপ্লিমেন্ট হচ্ছে 1, এটার 1 কমপ্লিমেন্ট হচ্ছে 1। সো এটা তখন আমাদের কি হবে, অ্যান্সার হবে। বাট এই ক্ষেত্রে 0 0 0 0 আছে, 0 0 0 0, এটা হচ্ছে আমাদের 0 বসবে 0 বসবে 0 বসবে 0 বসবে, এতক্ষণ পর্যন্ত আমাদের নাম্বার শেষ, বাট সামনে আমরা কোনো 1 পাইনি, তাহলে এটাই কি হবে, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হবে। ওকে, সো নেগ x এবং x এর মান যদি 0 0 0 h হয়, তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এইটা। আশা করি আমরা বুঝতে পারছি। গুড। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আমি এখানে ইন্টারপ্রিটেশন ভুল করছি। আমরা এখানে 0 0 b লিখলে আমরা কিন্তু 4টা 0 লিখে কাজটা করতে পারতাম, বাট এখানে 0 0 0 0 h লেখা আছে, অর্থাৎ 4টা হেক্সাডেসিমাল 0 আছে। সো আপনাকে যদি এখানে ক্যালকুলেশন করতে হয়, তাহলে আপনাকে লিখতে হবে এই 0 এর জন্য 4টা 0, 1 2 3 4, পরের 0 এর জন্য আরো 4টা 0, 1 2 3 4, এর পরের 0 এর জন্য আরো 4টা 1 2 3 4, এই 0 এর জন্য আরো 4টা 1 2 3 4। ওকে, সো যেহেতু হেক্সাডেসিমাল আছে এটা আমি খেয়াল করিনি, তার মানে এরকম ভাবে যদি আপনি এক্সপ্লেইন করতে চান, তাহলে আপনাকে এইভাবে 16টা 0 এখানে লিখতে হবে। ওকে, ক্লিয়ার। বাট আমি এটা করছি, এটা আমি মনে করছিলাম এখানে বাইনারি লেখা আছে এই জন্য, বাট এই ধরনের ভুল আপনারা করবেন না। ওকে, গুড। সো এরপরে যদি আমরা আসি, while the 8086 is executing a sequence of instructions fetched into the instruction queue, যে আমাদের instruction queue ছিল, যেটাকে আমরা কি বলতাম, এটাকে আমরা হচ্ছে পাইপলাইনিং বলতাম, তাই না? পাইপলাইনিং এর সময় আমাদের বেশ কিছু ইনফরমেশন প্রিফেস করা হইতো, এই যে আমাদের 6 বাইটের একটা জায়গা ছিল এখানে। সো ইনস্ট্রাকশন কিউ এন্ড এক্সটার্নাল হার্ডওয়্যার ইন্টারাপ্ট সিগন্যাল INT21H, INT21H কি করে এটা আমরা প্রিভিয়াস লেকচারে শিখছি। occurs the CS কোড সেগমেন্ট ইজ এত অ্যাড্রেসে, এন্ড IP আমাদের হচ্ছে যে ইনস্ট্রাকশন পয়েন্টার আছে সেটা হচ্ছে এটা বিফোর দ্য ইন্টারাপ্ট। ওকে, সো এরকম একটা আমাদের ইয়া বলছে। আফটার দ্যাট আমাকে বলছে এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন্স ইন্টারনালি ইন 8086 when the interrupt is acknowledged. ওকে, ফাইন, ফোকাসিং অন দ্য BIO and EU interaction. ওকে, সো আমি হচ্ছে 21H দ্বারা আমাদের প্রোগ্রামে ধরে নিচ্ছি 21H নামক একটা কোডকে যখন হচ্ছে মেমোরি বা আমাদের যে মাইক্রোপ্রসেসর আছে সে যখন হচ্ছে এটাকে ডিকোড করবে বা ইন্টারপ্রেট করবে, ইন্টারপ্রেট করার পরে যদি এই অনুযায়ী কাজ করতে যায়, তখন সেই জায়গায় যদি দেখে INT21H লেখা আছে, তখন আমাদের BIO কিভাবে কাজ করবে এবং EU কিভাবে কাজ করবে সেটা আমাদের এখানে জিজ্ঞেস করছে। সো এটা যদি আমরা হচ্ছে একটু দেখি, আমাদের এখানে বলছি কি হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য 8086 এর আন্ডারে কি হবে, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। CPU কি করবে, CPU যদি কোনো একটা কাজ করতেছে ধরে নিচ্ছি, ঠিক আছে, তার কাজ চলমান, সে হচ্ছে মাইক্রো সেকেন্ডে কাজ করে, সো ধরে নিচ্ছি তার একটা কাজ চলমান, সে জাস্ট ওই কাজটা শেষ হওয়ার সাথে সাথে কি করবে, থেমে যাবে। ঠিক আছে, দ্য CPU finishes its current instruction, কারেন্ট ইনস্ট্রাকশনটা শেষ করার পর সে থেমে যাবে। দ্য ইন্টারাপ্ট কান্ট স্টপ অ্যান্ড ইনস্ট্রাকশন হাফ ওয়ে। ঠিক আছে, ধরে নিচ্ছি যে আপনার একটা কারেন্ট ইনস্ট্রাকশন হচ্ছে, সেই ইনস্ট্রাকশন আপনি হাফ করছেন, আপনার CPU হাফ করছেন, আর তখন আপনার ইন্টারাপ্ট রিসিভ করছেন, তখন CPU কিন্তু থেমে যাবে না, যদি এটা INTR দিয়ে হয়। যদি NMI, যেটা আমি হচ্ছে পিন ডায়াগ্রামে বলছিলাম, নন মাস্কেবল ইন্টারাপ্ট যদি, তখন হাফ করলেও থেমে যাবে, সমস্যা নেই, কারণ ওইটার পাওয়ার বেশি। যেহেতু ইন্টারাপ্ট করতেছেন, সো সে যদি কোনো একটা ইনস্ট্রাকশনকে হাফ এক্সিকিউট করে, বাকি হাফকে এক্সিকিউট করার আগে সে আপনার জন্য থামবে না। ঠিক আছে, দ্য ইন্টারাপ্ট কান্ট স্টপ অ্যান ইনস্ট্রাকশন হাফ ওয়ে, ইট ওয়েটস টিল দ্য কারেন্ট ওয়ান ফিনিশেস। সো কারেন্ট ওয়ান যখন ফিনিশ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের CPU কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। ওকে, ফাইন, দ্য CPU অ্যাকনলেজ, তখন CPU কি করলো, রিসিভ করলো। CPU যখন রিসিভ করবে, তখন আমাদের যে BIO অর্থাৎ বাস ইন্টারফেস ইউনিট আছে, সেটা কি করবে, সেটা হচ্ছে একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট মেসেজ পাঠাবে। ঠিক আছে, আমাদের INTR নামের একটা পিন আছে, সেটা ইন্টারাপ্ট রিসিভ করে, আবার INTA নামক একটা হচ্ছে পিন আছে, যে হচ্ছে ইন্টারাপ্ট যে সে রিসিভ করছে এটার একটা অ্যাকনলেজমেন্ট মেসেজ তাকে পাঠানো হয়। তাহলে BIO আমাদের এইটা হচ্ছে দ্য ডিভাইস রিপ্লাইস উইথ দ্য ইন্টারাপ্ট দ্য নাম্বার হিয়ার ইটস 21H। তো এই মেসেজের সাথে সে বলবে যে সে কি টাইপের ইন্টারাপ্ট পাইছে। তারপরে CPU কি করবে, ওকে, CPU দ্য EU অর্থাৎ এক্সিকিউশন ইউনিট টেলস দ্য BIO টু পুশ 3 থিংস অন দ্য স্ট্যাক। সো এই যে আমরা বললাম যে হাফ একটা কাজ করছিল, এটাকে যে পুশ করলো, ঠিক আছে, এবং প্রত্যেকটা কাজের পরে আমরা জানি কি আমাদের মেমোরির ফ্ল্যাগগুলা সবগুলো আপডেট হয়। ঠিক আছে, প্রত্যেকটা অপারেশনের পরে ফ্ল্যাগগুলো আপডেট হয়। ওকে, সো ওই যে ফ্ল্যাগগুলো আপডেট হচ্ছে, সেই ফ্ল্যাগগুলো আপনার ইন্টারাপ্ট হচ্ছে, তার মানে এই না যে আপনার প্রোগ্রাম একবারে জিরো হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। সো আপনাকে যখন CPU বা এক্সিকিউশন ইউনিট হ্যান্ড ওভার করা হবে, হ্যান্ড ওভার করার আগে সে এতক্ষণ পর্যন্ত যতটুকু কাজ করছে, এই যে কাজ করার যে রেজাল্টটা, লাস্ট সামারিটা, এটা কই আছে, এটা ফ্ল্যাগের ভিতরে আছে, কোড সেগমেন্টের ভিতরে আছে, আবার হচ্ছে আমাদের IP বা ইনস্ট্রাকশন পয়েন্টারের ভিতরে আছে। সো এই জিনিসগুলোকে সে তখন কি করবে, সেভ করে রাখবে। সেভ করার জন্য সেই স্ট্যাক ইউজ করবে।
ওকে, সো এই যে আমরা যে ডট স্ট্যাক 100 লিখছিলাম, সো ওইরকম একটা স্ট্যাক ইউজ করে সেই স্ট্যাকে এই ইনফরমেশন গুলো পুশ করে দিবে, যাতে এই যে ইন্টারাপ্ট চলাকালীন সময় যদি অন্য কোনো কাজ আমাদের এক্সিকিউশন ইউনিট করে, ইন দিস মোমেন্ট আমাদের যেন এই ইনফরমেশন গুলো হারায় না যায় এই জন্য। ওকে, সো আমাদের সিপিইউ কি করবে, সিপিইউ হচ্ছে সেভ করবে, কি সেভ করবে, ফ্ল্যাগ রেজিস্টারের ভিতরে যে ভ্যালুগুলো ছিল সেগুলোকে সিএস অর্থাৎ কোড সেগমেন্টের যে ভ্যালুটা ছিল সেটা, এবং ইনস্ট্রাকশন পয়েন্টারের যে ভ্যালু, ইনস্ট্রাকশন পয়েন্টার আমাদের ওই এক্সাক্ট লাইনের আগে ইন্টারাপ্টের আগে কোন লাইনকে পয়েন্ট করতেছিল সেই পয়েন্টারের অ্যাড্রেসটাকেও সে হচ্ছে কি করবে, আমাদের স্ট্যাকের ভিতরে পুশ করে দিবে। ফাইন, দিস ইজ লাইক মার্কিং ইউর প্লেস ইন এ বুক বিফোর টার্নিং টু অ্যানাদার পেজ। কাইন্ড অফ এরকম আমরা চিন্তা করতে পারি। আফটার দ্যাট আমরা কি দেখতেছি, ডি নাম্বার, দ্য সিপিইউ ফাইন্ডস দ্য নিউ অ্যাড্রেস অফ দ্য কি, দ্য সিপিইউ ফাইন্ডস দ্য নিউ অ্যাড্রেস অফ দ্য ইন্টারাপ্ট রুটিন। সো যে কারণে আমরা ইন্টারাপ্ট করলাম সেটার জন্য এই যেগুলোকে তো সেভ করে রাখছি, এখন হচ্ছে আমরা কি করব, যে কারণে ইন্টারাপ্ট করছি সেই ইন্টারাপ্ট রুটিনের অনুযায়ী আমরা এই যে এই জিনিসগুলোকে আবার কি করে দেব, ইনিশিয়ালাইজ করে নেব। সো তখন হচ্ছে আমাদের নতুন হচ্ছে সিএস আসবে, নতুন আইপি আসবে, ঠিক আছে, এই জিনিসগুলো তখন হচ্ছে আমাদের এখানে অ্যারাইজ করবে। সো এই জিনিসগুলোকে নিয়ে আমরা তখন হচ্ছে যে ইন্টারাপ্টটা করা হয়েছিল যে কারণে সেই ইন্টারাপ্টটাকে ফিনিশ করব। ইন্টারাপ্ট ফিনিশের পরে আমরা আবার প্রিভিয়াস স্টেজে ফিরে যাব, যখন যেখানে হচ্ছে এক্সিকিউশন ইউনিট কাজ করতেছিল, সিপিইউ কাজ করতেছিল, ওই জায়গায় ফিরে যাব। ওই জায়গায় ফিরে যাওয়ার পরে তখন আমরা আবার ওই যে স্ট্যাকে যেগুলো পুশ করছিলাম এগুলোকে আবার পপ করে নিয়ে এসে আমরা কাজগুলো করব। ওকে, as simple as that. The CPU jumps to the new address. Now it starts running the ISR interrupt service routine. Okay, so good. So এটা হচ্ছে আমাদের এটার হচ্ছে ব্যাখ্যা। এরপর যদি আমরা দেখি how is the instruction queue affected during interrupt processing. So instruction queue এ কি হয়, instruction queue হচ্ছে যে আমাদের প্রোগ্রামের ডেটা আগে ভাগে ওইখানে প্রিফেস করে নিয়ে এসে রাখি আমরা, যাতে আমাদের এক্সিকিউশনে সময় কম লাগে। সো 8086 এর কতগুলো আমাদের ইনস্ট্রাকশন কিউ আছে, যেখানে আমরা ডেটা নিয়ে এসে রাখতাম 6 বাইটের একটা ইনস্ট্রাকশন কিউ আছে। আফটার দ্যাট when the interrupt happens, যখন ইন্টারাপ্টটা হ্যাপেন হয় তখন আমাদের কি হয়, এই যে আমরা ইন্টারাপ্ট হ্যাপেন হইলো তো আমরা অন্য একটা কাজে জাম্প করতেছি না, তখন আমরা যে ডেটাগুলোকে নিয়ে এসে রাখছিলাম প্রিফেচ করে, ওই ডেটার কি আর কোনো দাম আছে না, তখন ওই ডেটাগুলো ইউজলেস হয়ে যায়। সো দ্যাট আমরা যেটা করি সেটাকে আমরা ফ্ল্যাশ করে দিই, ঠিক আছে। দ্য কিউ বিকামস ইউজলেস বিকজ দ্য সিপিইউ ইজ জাম্পিং টু নিউ প্লেস ইন মেমোরি। সো দ্য কিউ ইজ ক্লিয়ার্ড অথবা ফ্ল্যাশ, ওই কিউটাকে আমরা ক্লিয়ার অথবা ফ্ল্যাশ করে দিই, এন্ড রিফিলড উইথ ইনস্ট্রাকশনস ফ্রম দ্য আইএসআর, ঠিক আছে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিন অনুযায়ী আমরা আবার ওই আমরা যে কিউ আছে ওইটাকে আবার কি করি, রিফিল করি। ওকে, প্রিভিয়াস ভ্যালুগুলোকে ডিলিট করে দিই। এরপর কি বলছে, হাউ দ্য ফ্ল্যাগ বিটস আর এফেক্টেড। ওকে, ফ্ল্যাগ বিটস আমরা যে 8 বিটের যে হচ্ছে আমরা হচ্ছে কয়টা বিট, আমরা হচ্ছে 9টা ফ্ল্যাগ দেখছিলাম, 9টা ফ্ল্যাগের মধ্যে 6টা হচ্ছে স্ট্যাটাস ফ্ল্যাগ এবং বাকি 3টা হচ্ছে আমাদের কি ফ্ল্যাগ, কন্ট্রোল ফ্ল্যাগ। সো স্ট্যাটাস ফ্ল্যাগ সবগুলা সেভ করে দিবে কে, স্ট্যাটাস ফ্ল্যাগ সবগুলা হচ্ছে আমাদের সেভ করে রাখবে, বাট কন্ট্রোল ফ্ল্যাগের মধ্যে আমাদের ইন্টারাপ্ট ফ্ল্যাগ আছে আর ট্র্যাপ ফ্ল্যাগ আছে। সো ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগকে সে কি করে দিবে, ক্লিয়ার করে দিবে। ওকে, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এবং ট্র্যাপ ফ্ল্যাগকে ক্লিয়ার করে দিবে। সো আমরা যখন কোন একটা ইন্টারাপ্ট এনকাউন্টার করতেছি তখন এই কয়েকটা কাজ আমাদের হচ্ছে। আশা করি আমরা জিনিসটাকে ক্যাচ করতে পারছি। সিপিইউ কি করবে, সিপিইউ যে কাজ করতেছিল সেটা যদি হাফ ডান থাকে পুরো ডান করে সে থেমে যাবে, থেমে যাওয়ার পরে সে কি করবে, সে হচ্ছে যে একটা ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট মেসেজ পাঠাবে অন্য একটা পিনে, ঠিক আছে। আফটার দ্যাট সে কি করবে, আফটার দ্যাট সে হচ্ছে যে তার কাছে থাকা যে হচ্ছে যে ফ্ল্যাগ রেজিস্টার্স গুলো ছিল সেই ফ্ল্যাগ রেজিস্টার্স এর মান, তার কাছে থাকা কোড সেগমেন্ট রেজিস্টারের মান, তার কাছে থাকা আইপি বা ইনস্ট্রাকশন পয়েন্টার যে ভ্যালুগুলোকে হোল্ড করতেছিল সব ভ্যালুগুলোকে সে স্ট্যাকের ভিতরে পুশ করবে বা সেভ করে রাখবে। আফটার দ্যাট কি করবে, আফটার দ্যাট হচ্ছে আমরা যেই কারণে ইন্টারাপ্ট করছি সেই ইন্টারাপ্ট করার কারণের জন্য সে কাজ করা শুরু করবে। সো এই যে ইন্টারাপ্ট করছি যে কারণে সেই কাজ যখন শুরু করতে যাবে তখন তার সিএস বা আইপি অন্যান্য ভ্যালু নিয়ে তখন কাজ করবে। ওকে, কাজ করলো, কাজ করার শেষে তখন আবার সে আমরা কি করবো, আবার আগের রুটিনে যখন ফিরে যাব, আগের রুটিনে ফিরে গেলে আবার স্ট্যাক থেকে ওই আগে যেগুলো সেভ করে রাখছিলাম ওইগুলা ভ্যালু নিয়ে আমরা আবার কাজ শুরু করতে পারবো। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল থিং। সো আর যখন ইন্টারাপ্ট হচ্ছে, ইন্টারাপ্ট হওয়ার সময় যে আমাদের অলরেডি প্রিফেচ করে রাখছিলাম যে আমরা ভাবছিলাম যে ইন্টারাপ্ট হবে না বা আমরা ভাবছিলাম যে এইভাবে স্বাভাবিকভাবে চলবে, সো যেগুলো প্রিফেচ করে রাখছিলাম ওই প্রিফেচ যে কিউ আছে ওইটা আমাদের কি হয়ে যাবে, এমটি হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। যদি এখানে 5 মার্কসের জন্য এত বড় অ্যান্সারের দরকার নেই, বাট আমি যদি হচ্ছে 10 লাইন বলি আপনারা অন্তত 5 লাইন লিখতে পারবেন, সো দ্যাট এটা বড় করে দেওয়া আছে, নোটস আমি শেয়ার করে দেবো, প্যারা নাই। এরপরে যদি আমরা দেখি বি নাম্বার আমাদের কি বলছে, describe how the control and status pins of the 8086 microprocessor such as hold, ready, interrupt, NMI non-maskable interrupt and reset works. ওকে, সো এইটা এবং আপনাকে একটা কোড লিখতে বলছে যেটা হ্যালো প্রিন্ট করবে। ওকে, আমরা কোডিং পার্টে আলটিমেটলি চলে আসতেছি। গুড, সো এই যে এগুলো সবগুলোর ইন ডিটেইলস এক্সপ্লেনেশন আমি পিন ডায়াগ্রাম ভিডিওতে দিছি, তো একবার বলে দিচ্ছি। হোল্ড কি করবে, হোল্ড হচ্ছে যে আমাদের এক্সটার্নাল ডিভাইস অর্থাৎ ডিএমএ, ঠিক আছে, ডিরেক্ট যে কন্ট্রোলটা, সেটার ক্ষেত্রে আমাদের যেটা হবে, আমাদের হোল্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে আমাদের সিস্টেম বাসকে সে জানাই দিবে, ঠিক আছে। ইউজড বাই এক্সটার্নাল ডিভাইস টু রিকোয়েস্ট কন্ট্রোল অফ দ্য সিস্টেম বাস, ঠিক আছে। সিস্টেম বাসের কন্ট্রোলের জন্য আমরা এটাকে কি করি, আমরা হোল্ড পিনকে 1 করে দিই। হোল্ড পিন 1 মানে হচ্ছে সে কি করবে, সে হচ্ছে কন্ট্রোল বাস সিস্টেম বাসের কন্ট্রোলের জন্য কি করতেছে, আমরা হচ্ছে রিকোয়েস্ট করতেছি। সো হোয়াট ইজ সিস্টেম বাস, সিস্টেম বাসের আন্ডারে কিন্তু আমাদের অ্যাড্রেস বাস আছে, ডেটা বাস আছে এবং আমাদের কি বাস আছে, অ্যাড্রেস বাস, ডেটা বাস, আর একটা হচ্ছে আমাদের কি জানি একটা বাস ভুলে গেছি। সো 3টা বাস আছে। ওকে, গুড। এরপরে আমাদের কি আছে,
কিভাবে কাজ করে এগুলো সবগুলো বলছি। হোল্ড যে করছেন, হোল্ড করার পরে যে আপনি একটা রেসপন্স পাইছেন, সেই জন্য আপনার আবার HLD অর্থাৎ হোল্ড অ্যাকনোলেজমেন্ট নামক একটা পিন আছে, সেই জায়গায় একটা মেসেজ যাবে। এটা হচ্ছে আমাদের হোল্ডের কাজ। হোল্ড বুঝলাম। রেডির কাজ কি? রেডির কাজ হচ্ছে লেটস সে আপনার হচ্ছে যে কোন একটা কাজ আপনি করতেছেন, এখন এই কাজ করার সময় আপনার যে টাইমটা লাগতেছিল, ঠিক আছে, আপনার ধরে নিচ্ছি T1 সময়ের মধ্যে কাজটা হয়ে যাওয়ার কথা, বা T1 সময়ের মধ্যে আপনি কাজটা করতে পারেন নাই, ঠিক আছে। ইন দিস মোমেন্ট আপনার সিপিইউ যেটা করবে সেটা সিনক্রোনাইজ করার চেষ্টা করবে। সিনক্রোনাইজ দ্য সিপিইউ উইথ স্লোয়ার মেমোরি অর ইনপুট আউটপুট ডিভাইস। তো ধরে নিচ্ছি আপনার ইনপুট আউটপুট ডিভাইস থেকে আপনি যে ইনপুট দিচ্ছেন সেটা আপনার সিপিইউ নির্ধারিত টাইমের থেকে বেশি লাগতেছে। ইন দিস কেস এই যে রেডি নামক যে পিন আছে, সে হচ্ছে ডামি কিছু টাইম ল্যাব দিবে সেখানে, ঠিক আছে। ডামি কিছু ওয়েট স্টেট সে হচ্ছে যে ওইখানে অ্যাড করবে, যার কারণে আপনার কি করতে পারেন, আপনি প্রপারলি ইনপুটটা দিতে পারেন, যাতে সিপিইউ ফার্স্ট আগে না যায়, আপনি পিছনে পড়ে না থাকেন। এই জন্য সে রেডি পিনটা কি করতেছে, রেডি পিন কিছু ডামি বা ওয়েট স্টেট এখানে দিচ্ছে, যে ওয়েট স্টেটে এই স্লো যে ডিভাইস গুলো আছে, সেই স্লো ডিভাইস গুলো আমাদের সিপিইউ এর সাথে কোপ আপ করতে পারতেছে। ওকে, সো এরপর আমাদের আসে ইন্টারাপ্ট রিকোয়েস্ট বা আইএনটিআর। আইএনটিআর এ কি হয়, আমরা ইন্টারাপ্ট রিকোয়েস্ট করি, লাইক আমরা যদি ইনপুট দিতে চাই, আউটপুট চাই, আমরা যদি হচ্ছে কোনো কিছু ডেটা ট্রান্সমিট করতে চাই, এগুলো সবকিছু ইন্টারাপ্ট রিকোয়েস্টের মাধ্যমে করতেছি আমরা। এরপর আসে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্ট কি, এটাও এক প্রকার ইন্টারাপ্ট, বাট আমাদের ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা একটু আগে পড়ে আসলাম যে আমাদের যদি সিপিইউ কোনো কাজ করে, সেই কাজ চলমান অবস্থায় সে অন্য কোনো কাজে হাত দিচ্ছে না, কাজটা ফিনিশ হয়ে গেলে, ইনস্ট্রাকশনটা ফিনিশ হয়ে গেলে সে অন্যগুলার ইন্টারাপ্টকে হ্যান্ডেল করতেছে। বাট নন মাস্কেবল ইন্টারাপ্টের ক্ষেত্রে কিন্তু এটা না। অর্থাৎ নন মাস্কেবল ইন্টারাপ্ট যখনই চাইবে সে ইন্টারাপ্ট করার সাথে সাথে এটা এক্সিকিউট করতে হবে। সে এটা দেখবে না সিপিইউ করতেছে না করতেছে, ওকে, সিপিইউ কোন স্টেজে আছে না আছে সেগুলো কিছু দেখবে না। নন মাস্কেবল ইন্টারাপ্ট মানে হচ্ছে সে হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট। ওকে, ক্লিয়ার। এরপর আমাদের আসলে হচ্ছে রিসেট। রিসেট কি করে, রিসেট হচ্ছে আমাদের পুরো সিপিইউ এর যে ফ্ল্যাগ ট্ল্যাগ আছে সবগুলোকে আবার আগের অবস্থায় নিয়ে আসে। সো রিসেট মানে কিন্তু আমরা সবাই বুঝি রিসেট কি করে, ফাইন। সো রিসেটের করলে আমাদের যে কোড সেগমেন্ট আছে, এটা যে ইয়া আছে, সেগমেন্ট ভ্যালু আছে, সেটা এফএফএফ অর্থাৎ ম্যাক্সিমাম হয়ে যায়, আইপি সমান 00 হয়ে যায়, আমাদের আদার্স যে হচ্ছে ফিজিক্যাল ডেটা আছে সেগুলো 0 হয়ে যায়, আমাদের সম্ভবত ফ্ল্যাগ গুলো সব 0 হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে রিসেটের কাজ। আশা করি আমরা জিনিসগুলো বুঝতে পারছি। সো এই হচ্ছে আমাদের 5টা পিনের নাম দিয়ে আছে, এবং সর্বশেষে আমাদের যেটা আছে, এই কোডটা আপনাকে লিখতে হবে হ্যালো, ঠিক আছে। হ্যালো প্রিন্ট করার জন্য আপনাকে একটা কোড লিখতে হবে। সো এই কোড আপনি কিভাবে লিখতে পারেন? সো আমরা হচ্ছে এখানে এই কোডটা যদি করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাদের যে কোনো সি প্রোগ্রামিং করতে গেলে আমাদের কি করা লাগতো, প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচারটা ছিল, সেই বেসিক স্ট্রাকচারটা আগে আমাদের বানায় নেওয়া লাগতো, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের বেসিক স্ট্রাকচার আছে যে প্রথমে আপনাকে কি করতে হবে, আমি গতকালকের ক্লাসে দেখেছি, লাস্ট ক্লাসে, যে সর্বপ্রথম আপনার কাজটা হবে হচ্ছে যে এইখানে মডেল, আপনি কোন মডেল নিয়ে কাজ করতেছেন, আপনি কি বিশাল কোড লিখতেছেন নাকি স্মল কোড লিখতেছেন নাকি কম্প্যাক্ট লিখতেছেন, সেটা বলে দিতে হবে। অর্থাৎ আপনি যদি স্মল মডেল বলেন, তাহলে হচ্ছে একটা ডেটা লাইন আর একটা হচ্ছে কোড লাইন বা কোড সেগমেন্ট এসে কাজ করবে, ঠিক আছে। সো এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে মডেল, এরপরে আমরা লিখি যে আমরা কোন ধরনের মডেল ইউজ করতে চাচ্ছি। আমি এখানে ডিফাইন করে দিচ্ছি মডেল স্মল, তার মানে আমরা স্মল মডেল নিয়ে এখানে কাজ করতেছি। আফটার দ্যাট আমরা এখানে বলে দিই যে আমরা স্ট্যাক সাইজটা, ঠিক আছে, আমরা এখানে বাই ডিফল্ট আমরা স্ট্যাক সাইজ 100H লিখতেছি, অর্থাৎ হেক্সাডেসিমালে 100, ডেসিমালে 256। এরপরে আমাদের কি করতে হয়, আমাদের হচ্ছে ডেটা সেগমেন্ট আসে, অর্থাৎ এই সেগমেন্টটাতে আমরা কি করব বলছিলাম, এই সেগমেন্টটাতে আমরা অলওয়েজ আমাদের পুরো প্রোগ্রামে যেসব ভেরিয়েবল গুলোকে আমরা ইউজ করব, সেই ভেরিয়েবল গুলোকে আমরা হচ্ছে এখানে ডিক্লেয়ার করি। তখন কথা হচ্ছে এই যে হ্যালো নামক যে জিনিসটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি, এই হ্যালো নামক প্রিন্ট যেটা করতে যাচ্ছি, এটাকে প্রথমে কি করতে হবে, আমাদের মেমোরিতে কোনো একটা জায়গাতে স্টোর করতে হবে, ঠিক আছে। এই যে মেমোরিতে কোনো একটা জায়গাতে স্টোর করতে হবে। তো ধরে নিচ্ছি এই জায়গাটা আমাদের সেই মেমোরির কাঙ্ক্ষিত জায়গাটা, এই জায়গাটাতে আমরা কি করব, স্টোর করব। ওকে, সো এই জায়গার নাম আমরা দিলাম হচ্ছে কি মেসেজ। সামহাউ আমরা এই জায়গাটা আমরা রিজার্ভ করতে পারি, ঠিক আছে। আমরা ধরে নিচ্ছি যে এইটা আমাদের মেমোরি। ওকে, সো আমরা এটার কথা ভুলে যাই, আমরা ধরে নিচ্ছি এটা আমাদের মেমোরি। মেমোরিতে আপনার অনেকগুলো জায়গা আছে, আপনি জায়গা রিজার্ভ করতে চাচ্ছেন, তো ওই জায়গার তো আপনি রিজার্ভ করবেন, ভালো কথা। সো ওই জায়গার একটা নাম দিলেন আপনি এমএসজি বা মেসেজ, ঠিক আছে। এখন যে জায়গাটা আপনি রিজার্ভ করবেন, সেই জায়গা এট এ টাইম কতটুকু করে জায়গা নিবে সেটা আপনাকে বলে দিতে হবে, যে আপনি বাইট পরিমাণে নিতে চাচ্ছেন নাকি আপনি ওয়ার্ড পরিমাণে নিতে চাচ্ছেন, সেটা আপনাকে বলে দিতে হবে। অর্থাৎ মেসেজ ডিবি, আপনারা হচ্ছে আমি ধরে নিচ্ছি বাইট সাইজ পরিমাণ জায়গা চাচ্ছি, ডিবি। এরপরে আপনার কি হয়ে যাবে, এই জায়গায় একটা জায়গা, আমার মেমোরি কোনো একটা জায়গাতে একটা জায়গা তৈরি হয়ে যাবে, সেই জায়গার নাম কি হবে, সেই জায়গার নাম হবে হচ্ছে ডিবি, ফাইন। এবং এই জায়গার একটা অ্যাড্রেস ধরে নিচ্ছি আমাদের 10010, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাড্রেস 5 ডিজিটের, 5 ডিজিট, এটা আমার বাইনারি ভাবার দরকার নেই, আচ্ছা বাইনারি ভাবেন, আমরা 5 দিয়ে দিই, ঠিক আছে। তার মানে এটা কি একটা হেক্সাডেসিমাল ডিজিট, ফাইন, গুড। এরপরে আপনাকে এই যে মেসেজ ডিবি যে ভেরিয়েবলটা আপনি পাইলেন, এখানে আপনি এখন কি করতে পারবেন, ডেটা স্টোর করতে পারবেন। সো আপনি এখানে হ্যালো কে স্টোর করে দেন, ঠিক আছে, হ্যালো
করলেন, কোনো সমস্যা নেই। এবং আমরা কি জানি, সি প্রোগ্রামিং এ আমরা যখন কোনো স্ট্রিং শেষ করতাম তখন অটোমেটিক একটা নাল ক্যারেক্টার পড়ে যেত। সো এখানে আপনি একটা নাল ক্যারেক্টার দিতে হবে না, এখানে আপনি একটা ডলার সাইন দিতে হবে। ডলার সাইনের মাধ্যমে আপনি এটা টার্মিনেশন পয়েন্ট বোঝাচ্ছেন। ওকে, গুড। তাহলে ডেটার মধ্যে আমরা কি করতেছি, সকল প্রকার ডেটা, এখানে যদি আমার পুরো প্রোগ্রামে যদি আরো 10টা ডেটা আমাদের যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগে, সব ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করতেছি। এরপরে আমাদের আসা হচ্ছে অ্যাকচুয়াল কোড সেগমেন্ট বা কোডের পার্ট, ঠিক আছে, কোড লেভেল। এই কোডের আন্ডারে হচ্ছে আমরা কি করি, মেইন প্রসিডিউরকে রাখি, ঠিক আছে, মেইন প্রসিডিউর, মেইন প্রসিডিউর, ওকে, ওকে, এটা সিনট্যাক্স। এরপরে আমাদের কি করতে হয়, এরপরে আমাদের একটা কি আছে, একটা হচ্ছে টার্ম আছে পিএসএ, ঠিক আছে, কি টার্ম, পিএসএ। পিএসএ মানে কি, প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স, পিএসএ না সরি পিএসপি, প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স। এই প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্সটা কি, প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্সটা হচ্ছে আমার মেমোরির যে সেগমেন্টটাতে ডেটা সেগমেন্ট আছে, এই ডেটা সেগমেন্টের যে সেগমেন্ট অ্যাড্রেস আছে, অর্থাৎ ইনিশিয়াল অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিতে হবে। এবং এই অ্যাড্রেসটা থাকে কার কাছে, যে যখন আমরা ডট ডেটা লিখে এটাকে ইনিশিয়ালাইজ করতেছি তখন ডট ডেটার কাছে আমাদের এই অ্যাড্রেসটা থাকে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের স্পেশাল পারপাস কিছু রেজিস্টার ছিল, আমাদের রেজিস্টারগুলো ছিল, তার নাম ছিল ডিএস ছিল, কোনোটার কোনো নাম সিএস ছিল, এসএস ছিল, তাই না। ডিএস এর কাজ কি ছিল, ডিএস এর কাজ ছিল ডেটা সেগমেন্টের বেস যে অ্যাড্রেস আছে বা সেগমেন্ট অ্যাড্রেস আছে সেটাকে স্টোর করা। তো আমরা যেটা করতে চাচ্ছি, এই যে ডিবি বা ডেটা যে জায়গায় আছে, সেই জায়গার অ্যাড্রেসটা আমরা এখানে নিতে চাচ্ছি। সো দ্যাট আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে লিখবো মুভ, আমরা প্রথমে এক্স এর ভিতরে মুভ করতেছি, ঠিক আছে, এক্স নামক একটা রেজিস্টারের ভিতরে আমরা অ্যাড্রেস অফ ডেটা, ঠিক আছে, এই ডেটা যে জায়গায় আছে সেই জায়গার অ্যাড্রেসটা, এই জায়গার যে বেস পয়েন্টার আছে সেটার অ্যাড্রেসটা আমরা এক্স এর ভিতরে নিলাম। আফটার দ্যাট আমরা কি করবো, এটার যে সেগমেন্ট অ্যাড্রেস আছে সেটা, আফটার দ্যাট এক্স এর ভিতরকার জিনিসটা আমরা হচ্ছে ডিএস এর ভিতরে ট্রান্সফার করবো। সো আমরা লিখতেছি মুভ ডিএস এক্স, অর্থাৎ এক্স এর ভিতরে যে ভ্যালুটা আছে, অর্থাৎ এই যে 1015 এই জায়গার যে সেগমেন্ট অ্যাড্রেস সেটা আমরা ডিএস এর ভিতরে নিলাম। সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে পিএসপি বা প্রোগ্রাম সেগমেন্ট প্রিফিক্স। ওকে, সো পিএসপি ইনিশিয়ালাইজ শেষ। সো এগুলো সব কিন্তু আমাদের স্ট্রাকচার, সবগুলো কোডের ক্ষেত্রে আমাদের মোটামুটি এরকমই হবে। ওকে, আফটার দ্যাট আপনি এখন ফ্রি টু কোড, আপনি এখন কি করতে পারবেন, আপনি এখন কোড করতে পারবেন। সো কোড করেন, সমস্যা নেই, ভালো কথা। তাহলে কোড করার জন্য আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি করতে চাচ্ছেন, আপনি জাস্ট প্রিন্ট করতে চাচ্ছেন। কি প্রিন্ট করতে চাচ্ছেন ভাই, আপনার এখানে তো আপনার ওই যে মেসেজটা আপনি হ্যালোর মধ্যে নিছেন, হ্যালোটা মেসেজের ভিতরে নিছেন, এখন আপনি কি এই মেসেজটাকে প্রিন্ট করতে চাচ্ছেন। সো প্রিন্ট করার জন্য আমি বলছিলাম কি, প্রিন্ট করার জন্য আপনার কোন ফাংশন বা কোন ফাংশন না কোন ইন্টারাপ্টকে কল করতে, সেই ইন্টারাপ্টকে কল করেন, ঠিক আছে। সো আপনি কল করেন ইন্টারাপ্ট, একটু জায়গা রেখে কল করেন ইন্টারাপ্ট 21H। সো আপনার যে মাইক্রো প্রসেসর আছে সে এখন তার যে কাজ চলমান ছিল কাজটা শেষ করে আপনার দিকে তাকাবে, আপনার দিকে তাকায় দেখবে যে আপনি কল করছেন 21H কে, তখন আপনার ডিরেক্ট AH রেজিস্টার যেটা আছে, AH রেজিস্টার এটার ভিতরে তাকাবে, ঠিক আছে। সো আপনি এখানে H রেজিস্টারের ভিতরে তাকাবে। এখন H রেজিস্টারের ভিতরে যদি আপনি 1 রাখেন তাহলে সে বুঝবে তাকে ইনপুট নিতে হবে, যদি 2 রাখেন তাহলে সে বুঝবে একটা সিঙ্গেল ক্যারেক্টার আপনি আউটপুটে দেখাতে যাচ্ছেন, আর যদি 09 রাখেন 09H তাহলে আপনাকে বুঝতে মাইক্রো প্রসেসর বুঝবে যে আপনি কোন একটা স্ট্রিং কে প্রিন্ট করতে চাচ্ছেন। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, AH এর ভিতরে 09 কে কি করতে হবে, স্টোর করতে হবে। এজন্য মুভ AH, 09H, তার মানে কি 09H H এর ভিতরে গেল। আফটার দ্যাট আপনার কাজ কি, আফটার দ্যাট হচ্ছে এই জায়গায় যখনই AH এর ভিতরে 09 দেখবে মাইক্রো প্রসেসর বুঝবে ও আচ্ছা আমাকে প্রিন্ট করতে হবে। সো আমি কোন জায়গা থেকে প্রিন্ট করব সেটাও তাকে বলে দিতে হবে না, যে সে তো এখন প্রত্যেকটা রেজিস্টারের ভিতরে যে ডেটা খুঁজবে না। সো AH কে স্ক্যানের পরে যদি সে 09 দেখে সে ডিরেক্ট DX রেজিস্টারের কাছে চলে আসবে, কার কাছে, DX রেজিস্টারের কাছে। ওকে, এই DX রেজিস্টারের কাছে আমরা বলে দিব যে মেসেজের যে অ্যাড্রেসটা আছে, এই যে মেসেজটা, ঠিক আছে, মেসেজটা হচ্ছে আমাদের এটা মেসেজ নামক ভেরিয়েবল, এটা যে ফিজিক্যাল অ্যাড্রেস আছে এটার অফসেট অ্যাড্রেসটা আমরা এখানে DX এর ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। DX এর ভিতরে আমরা কি করতেছি, মেসেজের অফসেট অ্যাড্রেসটা দিচ্ছি। সো আমরা এখানে মেসেজ লিখতেছি। এখন DX, মেসেজ লিখে আমি যদি এখানে মুভ লিখি তাহলে মেসেজের ফিজিক্যাল অ্যাড্রেস বা মেসেজের ভিতরে থাকা যে এলিমেন্ট আছে সেটা DX এর ভিতরে চলে আসতেছে। বাট আমরা চাচ্ছি মেসেজ একটা অ্যাড্রেসকে বহন করতেছে, সেই বহন করা অ্যাড্রেসটা একটা ফিজিক্যাল অ্যাড্রেস, সেই ফিজিক্যাল অ্যাড্রেসের আমরা অফসেট অ্যাড্রেস DX এর ভিতরে নিয়ে আসতে চাচ্ছি। এই জন্য আমরা একটা অপকোডকে কল করি, সেটা হচ্ছে লিয়া, অর্থাৎ লোড ইফেক্টিভ অ্যাড্রেস। তার মানে কি মেসেজের যে ইফেক্টিভ অ্যাড্রেস সেটা আমরা স্টোর করতেছি বা লোড করতেছি DX এর ভিতরে, তার মানে কি DX এর ভিতরে এটা স্টোর হয়ে গেল। আফটার দ্যাট মাইক্রো প্রসেসর DX এর ভিতরে স্টোর করা সেই অফসেট অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস বের করে এই জায়গায় যে সেই এলিমেন্টটাকে সে প্রিন্ট করে দিবে। ওকে, আবার দেখি আমি পুরো প্রসিডিউরটা। সর্বপ্রথম আপনার এই লাইনটা, আপনার এই লাইনগুলোকে প্রসেস করার পরে DX আপনার লিয়া DX, মেসেজ, তার মানে DX যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের ভিতরে মেসেজের যে অফসেট অ্যাড্রেস আছে সেইটা চলে আসবে। ফাইন, এরপরে কি দেখতেছি, এরপর দেখতেছি মুভ AH, 09H, মুভ AH, 09H, তার মানে কি H নামক রেজিস্টারের ভিতরে আমরা 09 রাখছি। এরপরে দেখতেছি ইন্টিজার 21H, ইন্টিজার 21H দেখার সাথে সাথে মাইক্রো প্রসেসর আমার দিকে তাকাবে, তাকানোর পরে সে কোন দিকে দেখবে, আমার এবার হচ্ছে সে উল্টা দিকে দেখবে, ঠিক আছে, যে H এর ভিতরে কত আছে, H এর ভিতরে 09 আছে। যখনই দেখছে H এর ভিতরে 09 আছে তখন মাইক্রো প্রসেসর বুঝে গেছে তাকে প্রিন্ট করতে হবে একটা স্ট্রিং। সো স্ট্রিং প্রিন্ট করার জন্য সে 09 দেখার সাথে সাথে DX রেজিস্টারের দিকে তাকাবে। DX রেজিস্টারের ভিতরে যে অফসেট অ্যাড্রেসটা দিয়ে আছে, এই যে এখানে যে অফসেট অ্যাড্রেস দিয়েছিল সেই অফসেট অ্যাড্রেসে যে সেই জিনিসটাকে প্রিন্ট করে দিবে। ওকে, একবারে সিম্পল।
ওকে, আফটার দ্যাট আপনাকে প্রোগ্রামটা যে ক্লোজ করবেন সেই ক্লোজের জন্য একটা সেগমেন্ট আছে, ওইটা আপনি লিখতে হবে। সো ওই সেগমেন্টটা কি, ওই সেগমেন্টটা আমরা এখন দেখব। সো আপনাকে এই লাইনের পর আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে আবার ইন্টারাপ্ট করতে হবে, যে আপনি প্রোগ্রাম ক্লোজ করতে যাচ্ছেন, এক্সিট করতে যাচ্ছেন, এটার জন্য একটা ইন্টারাপ্ট আছে। আবার আপনি ইন্টারাপ্ট করেন, ইন্টারাপ্ট 21H, এবং এবার এগেইন সে যখন AH এ তাকাবে, এইচ রেজিস্টারের দিকে 21H দেখার সাথে সাথে সে AH এ তাকাবে। এইচ এ যদি সে হচ্ছে 4CH, ঠিক আছে, 4C কি একটা হেক্সাডেসিমাল নাম্বার, এই নাম্বারটা যদি এইচ এ থাকে তখন সে হচ্ছে কি করবে, প্রোগ্রামটাকে এক্সিট করবে। সো আমরা যদি প্রোগ্রাম এক্সিট করতে চাই তাহলে এইচ এর ভিতরে 4CH কে স্টোর করার পরে আমরা ইন্টারাপ্ট 21 কে ডাকবো, সে প্রোগ্রামটাকে এক্সিট করে দিবে। ওকে, সো এরপরে কি, এরপর আমাদের মেইন প্রোগ্রাম আমরা ধরে নিচ্ছি, এরপর আমরা কোড করবো না, তাহলে আমরা এখানে কি করে দিব, মেইন প্রোগ্রামের ইন্ট করে দিব, মেইন প্রসিডিউরের ইন্ট করে দিব। সো আমরা এখানে লিখবো মেইন এন্ড পি, এন্ড পি মানে হচ্ছে এন্ড প্রসিডিউর, এরপর আমরা লিখবো এন্ড মেইন, ঠিক আছে। তার মানে কি পুরো মেইন আমাদের যে পুরো কোড আছে সেটা আমাদের এখানে এন্ড হয়ে গেল। সো এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, এটা লিখলে আপনি হচ্ছে একবারে কাটাই কাটাই পাস পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো পরের কোশ্চেনে আমরা জাম্প করি। সো আমরা যদি এই কোশ্চেনটাকে একটু খেয়াল করি, এই কোশ্চেন অনুযায়ী আমাদের অত ক্লিয়ার কোনো মেসেজ দিয়ে নাই। সো আমাদের এখানে বেশ কিছু জিনিস ধরে নিতে হবে। ওকে, সো আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে আমাদের এখানকার রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং অর্থাৎ অ্যাড্রেসিং মোডের ভিডিওটা যদি আপনি দেখে আসেন, সেটা আমরা এখানে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারি, বাট আমি একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করবো, সমস্যা নেই। যখন আমি বলতেছি রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং, ঠিক আছে, ইনডিরেক্ট অ্যাড্রেসিং বলতে আমরা ডিরেক্ট কোনো মেমোরি অ্যাড্রেস তাকে দিচ্ছি না। ওকে, সো এই ক্ষেত্রে আমরা যদি বলি মুভ, ধরে নিচ্ছি একটা জায়গাতে আমি মুভ করতে যাচ্ছি, এল এর ভিতরে আমরা মুভ করতে চাচ্ছি, বা এক্স এর ভিতরে আমরা মুভ করতে যাচ্ছি। সো ইন দিস কেস আমরা যদি মুভ এক্স, এই ব্র্যাকেটের ভিতরে যদি আমরা কোনো রেজিস্টারের নাম দিয়ে দিই, এই ব্র্যাকেটের ভিতরে যদি আমি কোনো রেজিস্টারের নাম দিয়ে দিই, তখন এটা কি হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে হচ্ছে আমাদের রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ওকে, সো এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের ইনডিরেক্ট অ্যাড্রেসিং। ওকে, ফাইন। তো আমরা যদি এক্স এখানে বিএক্স দেই, তার মানে এখানে আমাদের ইনডিরেক্ট অ্যাড্রেসিং হচ্ছে, এবং এই ক্ষেত্রে তাহলে আমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে যেহেতু বিএক্স দিলাম, এই ক্ষেত্রে আমাদের অফসেট অ্যাড্রেস কি হচ্ছে, অফসেট অ্যাড্রেস হচ্ছে আমাদের 1000H, ঠিক আছে। সেই প্রত্যেকটার জন্য আমাদের কিন্তু অফসেট অ্যাড্রেস চাইছে, ক্যালকুলেট ইফেক্টিভ অ্যাড্রেস বা অফসেট অ্যাড্রেস। ফাইন, এরপর আমাদের কি বলছে, রিলেটিভ বেসড ইন্ডেক্সিং, ঠিক আছে। রিলেটিভ বেসড ইন্ডেক্সিং কি, রিলেটিভ বেসড ইন্ডেক্সিং এ এই জায়গাতে আমাকে একটা ইফেক্টিভ অ্যাড্রেস বের করতে হবে, বাট ওই ইফেক্টিভ অ্যাড্রেসটা আমাদের বেশ কিছু কম্বিনেশন হবে। যেমন এখানে আমাদের বেস যে অ্যাড্রেস আছে সেটা থাকবে, আমরা ধরে নিচ্ছি এক্ষেত্রে আমাদের বেস অ্যাড্রেসটা হচ্ছে বিএক্স, ঠিক আছে। বিএক্স যেহেতু সবচেয়ে কমন, আমরা ধরে নিচ্ছি হচ্ছে যে বিএক্স হচ্ছে আমাদের এখানে কি বেস হিসেবে কাজ করতেছে। ইফেক্টিভ অ্যাড্রেসিং এ আমাদের কি কি থাকে, ইফেক্টিভ অ্যাড্রেসিং এ আমাদের একটা বেস অ্যাড্রেস থাকে বিএক্স, এরপরে কি থাকে, আমাদের একটা পয়েন্টার থাকতে পারে বিএক্স প্লাস এসআই, বা আমরা হচ্ছে এখানে ডিআই দিতে পারি, ঠিক আছে। তারপরে আমাদের কি থাকে, এরপরে থাকে হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট, যে কতটুকু দূরে, এখানে আমরা কোনো ডিজিটও দিতে পারি লাইক 0050, বাট এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এখানে যেহেতু ডিরেক্ট দিয়ে আছে, আমরা এখানে ডিসপ্লেসমেন্টটাই লিখবো, ডিসপ্লেসমেন্ট। তাহলে আমাদের এটা কি, এটা হচ্ছে রিলেটিভ বেসড ইন্ডেক্সড, ঠিক আছে। এই অ্যাড্রেসিংটাকে কি বলতাম আমরা, রিলেটিভ বেসড ইন্ডেক্স অ্যাড্রেসিং। সো ইন দিস কেস বিএক্স কি, বিএক্স এর ভ্যালু হচ্ছে 1000, এসআই এর ভ্যালু কত, এসআই এর ভ্যালু হচ্ছে 0200, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 0050। তো এগুলাকে আপনাকে যোগ করতে হবে। এখন যোগ করার সময় নরমাল মোডে করেন না, তাহলে কিন্তু একবারে জিরো পেয়ে যাবেন। যোগটা আপনাকে করতে হবে হচ্ছে হেক্সাডেসিমাল মোডে, ক্যালকুলেটর নিয়ে যে সেখানে যে আপনি যে রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আপনাদের এখানকার ইফেক্টিভ অ্যাড্রেস। তাহলে এই জিনিসটাকে আপনি হচ্ছে লিখতে পারেন কি, আপনারা ধরে নেবেন যে মুভ, ধরে নিচ্ছি আমরা মুভ করতে যাচ্ছি সিএক্স এর ভিতরে সামহাউ। সো সিএক্স এর ভিতরে আপনি মুভ করতে চাচ্ছেন, আপনারা ডিরেক্ট এবার হচ্ছে ইনডিরেক্ট অ্যাড্রেসিং এ যেরকম করছিলেন ডিরেক্ট বিএক্স দিয়েছিলেন, এভাবে আপনারা না করে আপনারা কি করতেছেন, রিলেটিভ বেসড ইন্ডেক্সড, ঠিক আছে, বেসড ইন্ডেক্সড, ঠিক আছে। রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট চলে আসবে, ঠিক আছে, একটা সাপেক্ষে আরেকটা কত দূরে, এবং বেসড ইন্ডেক্স একসাথে আছে, সো বেসও আসবে ইন্ডেক্সও আসবে, ঠিক আছে। সো এই যে এসআই ইন্ডেক্স যেরকম আসছে, সো এটাকে যদি আমরা বলি তাহলে আমাদের এখানে বিএক্স প্লাস এসআই প্লাস এই ডিসপ্লেসমেন্ট যেটা আছে এটা, গুড। সো তখন হচ্ছে এটার ভ্যালুটা আপনাকে, এটার অফসেট অ্যাড্রেসটা আপনাকে ক্যালকুলেট করে লিখতে হবে। এরপর কি বলছে, বেস ইন্ডেক্সড, কি বলছে, বেস ইন্ডেক্সড। এখন বেস ইন্ডেক্সড কি, বেস ইন্ডেক্সড হচ্ছে বেস থাকবে আর ইন্ডেক্স থাকবে, ঠিক আছে। আমরা কি বললাম, আমরা হচ্ছে মোস্ট কমন যেহেতু বিএক্স, আমরা এটাকে বেস হিসেবে ধরে নিচ্ছি, আর ইন্ডেক্স হিসেবে আমরা এসআই কে ধরে নিচ্ছি, এসআই, ঠিক আছে। যখন আমরা রিলেটিভ বেসড ইন্ডেক্স বলতেছে তখন আমরা ডিসপ্লেসমেন্টকে ধরে নিচ্ছিলাম, যেহেতু এখন আমাদের বেসড ইন্ডেক্স বলছে তাহলে আমরা এই দুইটাকে ধরে নিব, দুইটাকে ধরে নিয়ে আমরা যোগ করবো, অর্থাৎ এই ক্ষেত্রে করতে হবে মুভ ডিএক্স কমা, আমরা যদি এখানে ধরি হচ্ছে যে বিএক্স প্লাস এসআই, তাহলে এই ধরনের যে এটা থেকে আমাদের যে অফসেট অ্যাড্রেস আসবে সেটা হবে আমাদের এই 3 নম্বরের অ্যান্সার। ওকে, আশা করি আমি জিনিসটা বুঝতে পারছি। এটা যদি বুঝি তাহলে আমরা লাস্ট এক্সাম্পলে আসি। এইখানে আমাদের আরেকটা আউটপুট ট্রেসিং দেওয়া আছে, এটা আমরা একটু ইন্টারপ্রেট করার চেষ্টা করবো। ওকে, সো লাস্টেরটা আমাদের নাই, লাস্টেরটা তাও আমি করে দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই, গুড। ওইটা আমি এমনি রাখছিলাম, এটা হয়তো পরবর্তী কোনো ভিডিও করলে ওইটাতে করে দিব, আজকে এই ভিডিওতে আর বড় করবো না। সো এখানে কি বলতেছে, আমরা গিভেন দ্য ফলোইং অ্যাসেম্বলি কোড স্নিপেটস, সো সিএমপি এক্স, বিএক্স। সো সিএমপি এক্স, বিএক্স মানে কি, এক্স থেকে বিএক্স বাদ যাবে।
ঠিক আছে, এক্স থেকে বিএক্স বাদ যাবে। তো আমি হচ্ছে আপনাদের একটা শর্টকাট ফর্মুলা শিখেছিলাম যে হচ্ছে এই জায়গার যে ইনস্ট্রাকশন দিয়ে আছে, যে জাম্পের কন্ডিশন দিয়ে আছে, আপনি কি করবেন, আপনি হচ্ছে প্রথমে এক্স এর সাপেক্ষে বিএক্স এর কথা চিন্তা করবেন। ঠিক আছে, এখন এক্স এর ভিতরে কত দিয়েছে, বিএক্স এর ভিতরে কত দিয়েছে। ওকে, সো আমাদের এখানে এক্স আর বিএক্স এর ভ্যালুটার দরকার নাই, আমি কোশ্চেনটা ভালো মতো রিড করি নাই, সো এই জন্য এই অবস্থা। তো আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে একটা বিশাল বড় একটা ইনস্ট্রাকশন লাইন্স দিয়ে আছে, বাট এখানে অবশ্য হোয়াট ভ্যালু উইল বি স্টোরড ইন দ্য রেজিস্টার সিএক্স ইফ এক্স ইজ ইকুয়াল টু বিএক্স। যদি এক্স বিএক্স এর সমান হয় তাহলে সিএক্স এর ভিতরে কোন ভ্যালুটা স্টোর হবে। ঠিক আছে, হোয়াট ইফ এক্স ইজ নট ইকুয়াল টু বিএক্স, যদি এ এক্স বিএক্স এর সমান হয়, একটা বলছে এক্স ইকুয়াল বিএক্স যখন হবে তখন আমাদের সিএক্স এর ভিতরে কত স্টোর হবে, আবার বলছে এক্স যখন নট ইকুয়াল টু বিএক্স, এক্স এবং বিএক্স যখন সমান হবে না তখন আমাদের সিএক্স এর ভিতরে কি স্টোর হবে। দুইটা কোশ্চেন একসাথে করছে। ওকে, সো হাউ দ্য জেই অর্থাৎ জাম্প ইনস্ট্রাকশন জাম্প ইফ ইকুয়াল ইনস্ট্রাকশন এফেক্টস দ্য ফ্লো অফ দ্য প্রোগ্রাম। ঠিক আছে, সো এটা আমাদের, যদি আমি একটু বিস্মিত হলাম কোশ্চেনটা দেখে যে আমাদের এখানে 5 মার্কসের জন্য এত বড় এইটা দিছে, আবার হচ্ছে এটা দিছে, সো এটার অত বড় এক্সপ্লেনেশন আমাদের দরকার নাই, আমি এক্সপেক্ট করছিলাম এটা অন্তত 5 মার্কসের হবে। সো দেখি সিএমপি এক্স কমা বিএক্স এটার কাজ কি, সিএমপি এ এক্স কমা বিএক্স সিএমপি এক্স কমা বিএক্স এটার কাজ হচ্ছে এক্স থেকে মাইনাস বিএক্স করা। ঠিক আছে, সিএমপি এক্স কমা বিএক্স এর কাজ হচ্ছে এক্স থেকে বিএক্স করা, মাইনাস বিএক্স করা। এক্স মাইনাস বিএক্স এর মান কত, যদি 0 হয় তার মানে কি তারা সমান, এক্স ইজ ইকুয়াল টু 0। ওকে, আমি অ্যাকচুয়াল নিয়ম আগে বলতেছি, পরে হচ্ছে যে আমাদের শর্টকাট নিয়ম বলবো, সমস্যা নেই। এক্স মাইনাস বিএক্স যদি করি আমাদের রেজাল্ট আসবে কত, 0, অর্থাৎ দুইটা নাম্বার যদি ইকুয়াল হয় তাহলে রেজাল্ট আসবে কত, 0। এবং আমাদের কয়টা ফ্ল্যাগ ছিল না, ওই ফ্ল্যাগগুলোর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল 0 ফ্ল্যাগ। এই ফ্ল্যাগের মান তখনই 1 হবে যখন কোনো কিছু রেজাল্ট 0 হয়, কোন একটা অপারেশনের মান যদি 0 হয় তখন 0 ফ্ল্যাগের মান হয়ে যায় হচ্ছে 1। তার মানে এই যে জেই যেই জাম্প ইফ ইকুয়াল, এইটা উপরের সিএমপির এইটাকে চেক করে কাজ করে না, সে অলওয়েজ চেক করে এই 0 ফ্ল্যাগ। 0 ফ্ল্যাগে যদি 1 আসে তার মানে আগের যে অপারেশনটা করা হয়েছে সেই অপারেশনের রেজাল্টটা 0 আসছে। এখন এই অপারেশনের রেজাল্টটা 0 আসার কারণ হচ্ছে দুইটা নাম্বার সমান, অর্থাৎ এক্স এর ভিতরে 9 বিএক্স এর ভিতরে 9, তার 9 মাইনাস 9 0, অর্থাৎ তারা সমান, অর্থাৎ দুইটা সমান নাম্বার বিয়োগফল 0 আসবে, এটাই স্বাভাবিক। সো দ্যাট এখানে 1 হয়েছে, যেহেতু এখানে জাম্প ইফ ইকুয়াল তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই কন্ডিশনটা এখানে 1 আসে মানে কি সত্য হয়ে যাওয়ার কারণে সে ইকুয়াল নামক যে লেভেলটা আছে সেই লেভেলে জাম্প করবে, এগুলো সবগুলোকে স্কিপ করে। তাহলে ইকুয়াল নামক লেভেল কোথায় আছে, ইকুয়াল নামক লেভেল আছে এখানে, তার মানে মাঝখানে দুই লাইন সে কি করবে, স্কিপ করবে। তাহলে যখন আমাদের এক্স এবং বিএক্স ইকুয়াল হচ্ছে তখন সিএক্স এর ভিতরে কত স্টোর হচ্ছে, এখানে জাম্প করার পর সে এই লাইন এক্সিকিউট করবে, এই লাইন এক্সিকিউট করা মানে কি সিএক্স এর ভিতরে 1 চলে যাচ্ছে, সিএক্স ইকুয়াল 1 হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে প্রথম কথা। শর্টকাটে আমরা কিভাবে বুঝবো যে সিএক্স এর ভিতরে কত স্টোর হবে, আমরা কি বলছি, যা লেখা থাকবে এখানে সিএমপি এক্স কমা বিএক্স এটাকে আমরা লিখবো, আমরা একটা ধরে নেব যা এক্স ইজ ইকুয়াল টু বিএক্স, তার মানে আমরা এক্স ইকুয়াল 9 ধরে নিব, বিএক্স ইকুয়াল 9 ধরে নিব এই ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি না এক্স ইকুয়াল বিএক্স, লিখতে পারি তাই না, যে এক্স এর ভিতরে 9 থাকলে বিএক্স এর ভিতরে 9 থাকলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল বিএক্স। এখন আমরা এই কন্ডিশনটা করব, পরে আমরা এক্স এর সাপেক্ষে তুলনা করব। জাম্প ইফ ইকুয়াল, ঠিক আছে, আমরা বলবো যে এক্স তুই কি বিএক্স এর ইকুয়াল, যদি অ্যান্সার আসে ইয়েস তাহলে কন্ডিশনটা সত্য, সে হচ্ছে ইকুয়ালে জাম্প করবে। যদি অ্যান্সার আসে নো তাহলে সে ইকুয়ালে জাম্প করবে না, সে হচ্ছে এইভাবে নিচের লাইনে চলে যায়, এই কাজগুলো করবে। ওকে, সো এবার আমরা একটু জিজ্ঞেস করে দেখি, আমরা সিএমপি এক্স কমা বিএক্স আমরা দুইটা ভ্যালু ধরে নিলাম, যেহেতু বলছে এক্স ইজ ইকুয়াল টু বিএক্স এর জন্য একবার বের করতে হবে এবং এক্স নট ইকুয়াল বিএক্স এর জন্য একবার বের করতে হবে। সো প্রথম কেসে আমরা এক্স এর ভ্যালু বিএক্স এর ভ্যালু সমান ধরে নিলাম, তার মানে কি এক্স ইকুয়াল বিএক্স আমরা লিখতেই পারি। এরপর আমরা এই যে ইনস্ট্রাকশন আছে জাম্পের, এটা অনুযায়ী আমরা একে জিজ্ঞেস করলাম, এক্স কে জিজ্ঞেস করলাম যে তুই কি বিএক্স এর সমান কিনা, এক্স কে জিজ্ঞেস করতেছি কারণ সামনে যে আছে তাকে আমরা জিজ্ঞেস করবো, ঠিক আছে, তার সাপেক্ষে জিজ্ঞেস করবো। এক্স কে জিজ্ঞেস করতেছি তুই কি বিএক্স এর সমান কিনা, এক্স বলবে হ্যাঁ, যখনই হ্যাঁ বলবে তখন ইকুয়ালটাতে জাম্প করবে, ইকুয়ালটাতে জাম্প করে সে বাকি লাইনগুলোকে এক্সিকিউট করবে, এই লাইনগুলোকে এক্সিকিউট করতে গেলে সি এক্স এর ভিতরে 1 চলে আসবে। ফাইন, ক্লিয়ার। এরপরে আমরা আবার পরের স্টেটমেন্ট দেখতেছি, হোয়াট ইফ এক্স ইজ নট ইকুয়াল টু বিএক্স, যদি এক্স বিএক্স এর সমান না হয়, অর্থাৎ একটা ধরে নিচ্ছি 9 একটা ধরে নিচ্ছি 19, ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে যদি আমরা সিএমপি এক্স কমা বিএক্স দেখি, তার মানে এই দুইটার রেজাল্ট কি আসবে, আমরা এক্স থেকে বিএক্স বাদ দিব, তার মানে কি 9 থেকে মাইনাস 9 থেকে 19 বাদ দিচ্ছি, তার মানে রেজাল্ট আসবে হচ্ছে কি -10 আসবে, অর্থাৎ 0 আসতেছে না, অর্থাৎ নন জিরো আসতেছে। নন জিরো আসা মানে কি 0 ফ্ল্যাগের মান তখন 0 হবে, 0 হয়ে যাবে, ঠিক আছে, 0 ফ্ল্যাগের মান তখনই 1 হবে যখন রেজাল্ট 0 আসবে। ওকে, সো আমরা যখন দেখতেছি এইটা যদি আমরা করি এক্স থেকে যদি বিএক্স বাদ দেই, ইন দিস কেস আমাদের -10 আসতেছে, অর্থাৎ নন জিরো এলিমেন্ট, তখন আমাদের 0 ফ্ল্যাগের মান হয়ে যাবে 1 এবং জাম্প ইকুয়াল যে কন্ডিশন আছে সে 0 ফ্ল্যাগটা দেখবে যে 0 আছে, তখন সে ইকুয়াল আর জাম্প করবে না। ওকে, তো আমরা আবার বলতেছি কঠিন নিয়মে যাব না, আমরা যেটা সিম্পলি লিখবো এক্স নট ইকুয়াল বিএক্স, এই কন্ডিশন এই যে এই সিনারিও অনুযায়ী আমরা এটা লিখতেছি এক্স নট ইকুয়াল বিএক্স। তাহলে আবার এক্স কে কোশ্চেন করবো যে এক্স তুই কি বিএক্স এর সমান, এবার এক্স অ্যান্সার দিবে কি, এক্স বলবে না, তখন আর কি হবে না, এখান থেকে ইকুয়ালে আর কি হবে না, জাম্প হবে না, যখন ইকুয়ালে জাম্প হবে না তাহলে পরের লাইনটা এক্সিকিউট হবে।
পরের লাইন এক্সিকিউট হওয়া মানে কি মুভ cx, 0, তার মানে cx এর ভিতরে 0 চলে আসবে। পরের লাইন আবার এক্সিকিউট হলে জেএমপি কন্টিনিউ, অর্থাৎ জাম্প করব আমরা কোনো শর্ত না করে। জেএমপি মানে কি কোনো শর্ত না দেখে আমরা কন্টিনিউ যেখানে আছে সেখানে জাম্প করব, অর্থাৎ এখানে জাম্প করব। ঠিক আছে, সো এইভাবে আমরা আউটপুট ট্রেসিংটা করলাম এবং জাম্প ইনস্ট্রাকশন এইভাবে আমাদের প্রোগ্রামের ফ্লোটাকে চেঞ্জ করতেছে। ওকে, সো এই হচ্ছে আমাদের ওভারঅল সামারি। আশা করি আমরা ক্লাসটা বুঝতে পারছি। যদি আমরা এটা বুঝতে পারি তাহলে হচ্ছে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবো। যদি ক্লাসটা ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ওকে, গুড। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।